না গেলে তুমি যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যখন পাচ্ছ সেটাকে তুমি ডেরিভেশন করে অন্যরকম বানাতে পারো। আমাদের যে কোনো লজিক ওরিয়েন্টেড যে কোনো জিনিসের এমটা হচ্ছে যে কোনো একটা প্রেমিস থেকে কোনো একটা কনক্লুশন ডিরাইভ করা, অথবা কোনো একটা প্রেমিসের রেসপেক্টে যে কনক্লুশনটা দেওয়া আছে সেই কনক্লুশনটা ভেরিফাই করা যে ঠিক কনক্লুশন কিনা। এবার সেইটা করতে গেলে আমায় ডেরিভেশন করতে হবে। এবার ডেরিভেশন করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের কনভার্ট করতে হবে জিনিসগুলোকে। এবার কনভার্সনের জন্য যে রুলগুলো সেগুলো হচ্ছে তুমি যেই যতগুলো বললে সেই কটা। এবার কোন রুল কোথায় অ্যাপ্লিকেবল হবে সেটা তো তোমায় বুঝে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপরে বেসিক্যালি তুমি ম্যাথসের রেসপেক্টে যদি চিন্তা করো, তাহলে তুমি একটা ইন্টিগ্রেশনের অঙ্ক করছো, সেখানে কোন স্টেপে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছো, তোমার কাছে সেট অফ ফর্মুলাস আছে। কাইন্ড অফ আমাদের ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের ফর্মুলাস গুলো, ইউনিফিকেশন, তারপরে ওই যেগুলো বললে যা যা। আচ্ছা, আরেকটা জিনিস বলছি যে এই ইয়েতে দেখলাম স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল। হুম। তো ওইটাকে অনেকটা ওই ডিবিএমএস এর ইন্ডেক্সিং এর মতন কি? না মানে ডিবিএমএস এর ইন্ডেক্সিং এর মতো না, এখানে আমরা জিনিসটা মানে ম্যাথামেটিক্যালি করব জিনিসটা। মানে ওখানের ক্ষেত্রে স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল মানে ছিল হচ্ছে বেসিক্যালি মানে দেখো স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল অনেক রকম ভাবে আমরা করতে পারি। ডিবিএমএস এর ক্ষেত্রে আমরা বলেছিলাম কিন্তু স্টোরেজ অ্যান্ড রিট্রিভালের ক্ষেত্রে যে আমরা কিভাবে ফাইলটাকে অ্যারেঞ্জ করব। এই যদি আর্কিটেকচারের রেসপেক্টে পড়ো তাহলে কিন্তু স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল মানে মেমোরিটাকে কি করে অ্যালোকেট করব। তো এখানের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাথামেটিক্যালি কি করে ডিফাইন করতে পারি কোনো একটা জিনিসকে, সেই জিনিসটা আমরা দেখব। যখন পড়াবো তখন বুঝতে পারবে, না বললে ওটা ক্লিয়ারলি করার জন্য মুশকিল। ঠিক আছে। না, ইয়েতে দেখলাম ওই প্রেডিকেট হ্যাঁ হ্যাঁ। ইন্ডেক্সিং করা, ওইটা তো অনেকটা ডিবিএমএস এর মতনই লাগলো। হ্যাঁ না অবশ্যই টপিকটা তো একই, কিন্তু আমাদের মেন প্রাইমারি ফোকাসটা ডিবিএমএস এর থেকে আলাদা হবে। কারণ আমাদের প্রাইমারি ফোকাসটা হচ্ছে ওখানের ক্ষেত্রে ইনফরমেশন মানে নলেজ রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস। ঠিক আছে, মানে মানে খুব জিনিসগুলো মাইনিউটলি পার্থক্য দেখো। আমরা যখন ডেটাটাকে স্টোর করছি ডিবিএমএস এর ক্ষেত্রে আমরা ডেটা ডেটা বলছি ওটাকে, ইআই এর ক্ষেত্রে আমরা ওটাকে নলেজ বলছি, বা ডেটা থেকেই নলেজ আসে। সেজন্য সিমিলারিটি আছে, আবার একটুখানি অন্যভাবে। মানে ডেটা আমরা মানে এআই এর যে ডেটাটা আছে সেই ডেটা থেকে আমি একটা কনক্লুশন মানে ড্র করতে পারবো, এরকম ভাবে আচ্ছা ডেটাটাকে আচ্ছা অ্যারেঞ্জ করা আছে, সেইটা হচ্ছে আচ্ছা। নলেজ। মাথা ঢুকছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ সবই হ্যাঁ ডেটা, হ্যাঁ। তুমি সেই রেসপেক্টে দেখতে গেলে সবই ডেটা। কিন্তু এআই এর ক্ষেত্রে আমরা যে ডেটাটা রাখার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি সেই ডেটাটার উপরে আমরা অন্য রকমের অপারেশন করব, যেখান থেকে আমরা কিছু কনক্লুশন ডিরাইভ করব, যেটা পার্থক্য, ঠিক যেটা আছে। ডিবিএমএস এর ক্ষেত্রে আমরা ওর ধরনের কোনো কিছু অপারেশন করি না। মাথা ঢুকছে কি ঠিক বলছি? আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হুম। ঠিক আছে, আর কেউ মনে হয় না জয়েন করবে, আমরা ইসের তাহলে পার্টটা শুরু করি। এক সেকেন্ড ওয়েট করে, মিনিটটা সেন্ড করে দিয়ে, মিনিটটা সেন্ড করলাম তো। চলো, তা আগের দিন আমরা মনে হয় ই অবধি দেখেছিলাম। আগের দিন কি তোমাদের মানে কেউ ক্লাসে ছিলে না ইসের মিস পাসিং এর? ছিলে? না দাদা। হ্যাঁ সৌরভ মনে ছিল নাকি? সৌরভের তো রেকর্ড করে দেখছি। হ্যাঁ ছিলাম। হ্যাঁ, কত দূর কি করিয়েছিলাম? থ্রি
ইমেজ এনহ্যান্সমেন্ট বেসিক, একটুখানি ওর নাম কি বলে, একটুখানি ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার আগে একটুখানি বিশ্বরূপ ওই আগের ক্লাসের ভিডিওটা দেখে নিও। কারণ আমরা যখন এখন ঠিক আছে তো। ইমেজ বলছি, এটা কিন্তু মাথায় রাখবে, আমরা ইমেজ বললেও আমাদের ব্যাকএন্ডে যেন থাকে এরকম ধরনের ভ্যালু। এর আগের দিন আমরা দেখাচ্ছিলাম যে একটা ইমেজ মানে বেসিক্যালি কিন্তু জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুজ, বোঝা গেল? একটা টেক্সট ফাইলের মতনই। যেমন এই হচ্ছে কিছু আমরা পিজিএম ইমেজ নিয়ে আগের দিন বলছিলাম। তো এই যে পিজিএম ইমেজগুলো, এই ইমেজগুলো যদি আমি ওপেন করি, সব ইমেজ ওপেন হবে না, হ্যাঁ এটা যেমন হচ্ছে না, কিছু ইমেজ আছে যেটা ওপেন হবে। হ্যাঁ এই যে, তাহলে এই ইমেজগুলো বেসিক্যালি দেখো, ওই যেটা আগেরটা ওপেন হলো না ওটা ওপেন করা যাবে, আমার কাছে এডিটার নেই ওই রকম। তা এই যে ইমেজ, যে কোনো ইমেজ বানাই হচ্ছে রো কলাম ওয়াইজ জাস্ট ডেটা, কিছু ডেটা। তাই আমরা যখন ইমেজ বলছি তখন কিন্তু জাস্ট পিক্সেলের ইন্টেন্সিটিটাকে বোঝাচ্ছি, তার মানে এরকম ভ্যালু বোঝাচ্ছি। বুঝতে পারলাম? এই জিনিসটা যেন মাথায় থাকে। ঠিক আছে দাদা। আগের দিনের বাকিটুকু জিনিস একটু দেখে নেবে, তাহলে জিনিসগুলো বুঝতে অতটা অসুবিধা হবে না। যাই হোক, আগের দিন গামা গামা ট্রান্সফরমেশন অব্দি দেখিয়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, গামা ট্রান্সফরমেশন দেখেছিলাম। আচ্ছা, পিস ওয়াইজ লিনিয়ারটা করানো হয়নি। তা পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশনটা করা হয়নি। এটা বেসিক্যালি ওই তোমাদের যে ইসের বইটা আছে সেই বইয়েরই পিডিএফ পাওয়া যায়, সেই বইয়েরই পিডিএফ এটা, ওই গঞ্জালেস লুজের। ঠিক আছে, সেজন্য ঠিক আছে। হ্যাঁ লিখছি ঠিকছি কম। ওই বইটাই ফলো করো, গঞ্জালেস লুজের যে বইটা আছে ওই বইটাই মোটামুটি ফলো করো। তো এখানের ক্ষেত্রে দাঁড়াও আমি একটু ই করি। তো এইখানের ক্ষেত্রে আমরা যদি একটুখানি দেখি, আমরা আগের দিন যেই ধরনের ট্রান্সফরমেশনগুলো করছিলাম সেই ধরনের ট্রান্সফরমেশনগুলো একটাই ফাংশন ছিল। ইন দ্য সেন্স, মনে করো আমরা এই রকম ধরনের, আমি যদি একটু সহজ করি না, বিষয়টা বুঝবে না প্রথম দিকের এক্সাম্পলের। আচ্ছা, ট্রান্সফরমেশন মানে ওই ম্যাট্রিক্স, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ওই রকম। যে কোনো রকমের ট্রান্সফরমেশন হতে পারে। তা আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স রিলেটেড ট্রান্সফরমেশনও করতে পারি, বা ইন্টেন্সিটি ভ্যালুগুলোও চেঞ্জ করতে পারি। বুঝতে পারলাম কি বললাম? যেমন এই মাত্র দেখালাম না, আমাদের ইমেজ মানে কিছু ভ্যালু। তাহলে সেই ভ্যালু, মনে করো সেই যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুর উপরে আমি লগ অ্যাপ্লাই করছি। তাহলে আমার কাছে মনে করো ইনপুট ইমেজ আছে, ইনপুট ইমেজে আমাদের প্রত্যেকটা পিক্সেলের রেসপেক্টে কিছু ভ্যালু আছে। আরজিবি ইমেজের ক্ষেত্রে আমরা বলি 3 রকমের ভ্যালু থাকে, রেড, গ্রিন, ব্লু। আর আমরা আপাতত যেই ধরনের ইমেজ করছি সব গ্রে স্কেল ইমেজ। গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে আমাদের 0 থেকে 0 to 255 এই রেঞ্জের মধ্যে একটাই ভ্যালু থাকে প্রত্যেকটা পিক্সেলের জন্য। মানে একটা পিক্সেলের জন্য একটাই ভ্যালু, সেই ভ্যালুটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। 0 মানে হচ্ছে ব্ল্যাক, আর 255 মানে হোয়াইট। আর 0 থেকে 255 এর মধ্যে গ্রে, মানে ওই গ্রেডিয়েন্টের মতন যাচ্ছে। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ দাদা। তার মানে মনে করো ওই যে যদি 128 টাইপের দেখি, তাহলে ওটা ওই গ্রে টাইপের হবে, একদম পিওর গ্রে মাঝখানের যে ভ্যালুটা। আর যত 255 এর কাছে যাব তত হোয়াইট হতে থাকবে, আর যত 0-র কাছে আসবো তত ব্ল্যাক হতে থাকবে কালারটা। বুঝতে পেরেছি? কিন্তু এখানে তো আরজিবি ইউজ হয়। হ্যাঁ, না আরজিবি আপাতত আমরা চিন্তা করছি না, আচ্ছা। আমরা শুধু গ্রে স্কেল ইমেজের কথা চিন্তা করে এই সব ধরনের জিনিস পড়ছি। আরজিবির ক্ষেত্রেও সেম জিনিসই হয়, সেটা আমি আগের দিন একটু বুঝিয়েছি, এরপরেও আমরা করাবো। আরজিবির ক্ষেত্রে জাস্ট চিন্তা করছি না, চিন্তা করতে গেলে কমপ্লিকেটেড বেশি হবে। আরজিবির ক্ষেত্রে 3টে করে ভ্যালু থাকে। বোঝা গেল? এই যে বললাম রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে, আগের দিনের এটা দেখে নিও, আমি বেশি রিক্যাপ করতে চাই না কারণ প্রচুর জিনিস সিলেবাসে বাকি আছে। 0 থেকে 255 এর মধ্যে রেডের ভ্যালু হয়, 0 থেকে 255 এর মধ্যে গ্রিনের ভ্যালু হয়, 0 থেকে 255 এর মধ্যে ব্লু এর ভ্যালু হয়। এই পুরোটার কম্বিনেশনে একটা পিক্সেল তৈরি হয়। তার মানে এক একটা পিক্সেলে 3টে করে ভ্যালু থাকে, রেডের কিছু ভ্যালু, গ্রিনের কিছু ভ্যালু, ব্লু এর কিছু ভ্যালু। মাথা ঢুকেছে? ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে আপাতত আমরা গ্রে স্কেল ইমেজ নিয়েই বেশি চিন্তা করি। তা আমরা যদি গ্রে স্কেল ইমেজ নিয়ে চিন্তা করি,
তাহলে এইখানের ক্ষেত্রে আমরা যেটা বলছি সেইটা হচ্ছে যে মনে করো আমার কাছে একটা ইমেজ আছে, গ্রে স্কেল ইমেজ। তা এই যে আমার কাছে ইমেজটা আছে, এই ইমেজের একটা পিক্সেল আছে, এই পিক্সেলটা, এই পিক্সেলের একটা ইন্টেন্সিটি আছে, সেই সেই ইন্টেন্সিটিটাকে আমরা মনে হয় এস দিয়ে ডিনোট করছি এখানে ইকুয়েশনে, আর দিয়ে ডিনোট করছি। তাহলে এই ইন্টেন্সিটি ভ্যালুটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। তাহলে আর এর ভ্যালুটা ওই 0 থেকে 255 এর মধ্যে একটা কিছু হবে। বোঝা গেছে? এইবার এইটার থেকে আমরা একটা ট্রান্সফরমেশন করছি, যেখানে একটা আউটপুট ইমেজ তৈরি করছি। আউটপুট ইমেজে পিক্সেলের পজিশনটা একই থাকছে, কিন্তু পিক্সেলের ইন্টেন্সিটিটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ইন্টেন্সিটিটা দেখো, এই এই কার্ভটা হচ্ছে লগের কার্ভ, আমরা লগ অ্যাপ্লাই করছি, তার মানে বেসিক্যালি লগ অফ 1 + r করছি। সেইটা যেটা পাচ্ছি সেটা এস। তাহলে এইটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ, এটা হচ্ছে আউটপুট ইমেজ। বুঝতে পারলাম? জাস্ট এই ওয়ান প্লাস, হ্যাঁ এই 1+টা করা হয়েছে কারণ আর এর রেঞ্জ কি বললাম 0 to 255। লগ 0 যদি হয়ে যায় তাহলে তো ওটা ইনফিনিটি মানে ম্যাথ এরার হয়ে যাবে। সেই যেহেতু লগ 0 না হয় সেজন্য 1+ করা হয়েছে, 1+r, আর কোনো কারণ নেই। বোঝা গেল? তার মানে বেসিক্যালি লগ। তাহলে আমি যদি লগ অ্যাপ্লাই করি তাহলে এই রকম হবে, এই যে এই কার্ভটার মতন দেখতে লাগবে। তা এই মানে এই কার্ভটার মতন দেখতে লাগবে মানে, এবার এবার একটুখানি ভালো করে বোঝো এই গ্রাফটার মানেটা কি। এই গ্রাফটার মানে আগের দিন বোঝাতে অনেক সময় লেগেছে, দেখি আজকে ঝট করে বোঝানো যায় কিনা। সৌরভ, এই গ্রাফগুলোর মানে বুঝেছিলে তো কিভাবে ই করছি? এইখানে দেখো, বিশ্বরূপ দেখো, এই যে আইডেন্টিটি লেখা আছে, এই যে এটা আছে, এইটা কিন্তু ইমেজ না, এইটা ইমেজ না, এটা ইমেজের ডেটা থেকে তৈরি একটা গ্রাফ। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা ইমেজের ওপর, ইমেজের ইন্টেন্সিটি গুলোর ওপর বেস করে। দেখো এক্স অ্যাক্সিসে আমরা পুট করেছি হচ্ছে ইনপুট ইন্টেন্সিটি লেভেল, আর ওয়াই অ্যাক্সিসে পুট করেছি আউটপুট ইন্টেন্সিটি লেভেল। যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যেটা আছে এইটাকে দেখো আইডেন্টিটি বলেছে। আইডেন্টিটি কথাটার মানে আমি এইখানের এই 45 ডিগ্রিতে থাকা মানে কি, এইখানে কোনো একটা পয়েন্ট নিলে এই পয়েন্টের ভ্যালু কিরকম হয়, মানে ইনপুট যেটা দিয়েছিলাম সেটাই আউটপুটে বেরিয়েছে। হ্যাঁ, তার মানে কি, তার মানে কোনো পরিবর্তন হয়েছে না। না, তার মানে ইনপুট ইমেজও যা আউটপুট ইমেজও তাই, কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা আইডেন্টিটি, মানে কোনো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা হয়নি। তাহলে ইন্টেন্সিটি মানে এইটা বেসিক্যালি ওই রকম যে 255 যদি থাকে 255ই থাকবে, ইনপুটেও যদি 255 থাকে আউটপুটেও 255 থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। এইবার লগ অ্যাপ্লাই করলে দেখো এইটা এরকম হয়ে গেল। তো এইটার এফেক্টটা কি হবে, পিক্সেলের রেসপেক্টে এফেক্টটা কি হচ্ছে ভ্যালুর রেসপেক্টে, এই যে এরকম হয়ে গেল, এটার মানেটা কি, মানে কেমন আসবে, কেমন ইন্টেন্সিটি বেড়ে গেল মানে না, ঠিক করে বলো। যদি এই দিকটা হচ্ছে ইনপুট ইমেজ, তো ইনপুট ইমেজের ইন্টেন্সিটি মনে করো এইটা, তাহলে আগে আগে এখানে এখানে আসতো, তাই তো এরকম ভ্যালু পেতাম। হ্যাঁ কি না বলো, বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা। তাহলে আগে এইখানে এইটা যদি মনে করো 5 হয় তাহলে এখানেও 5ই আসতো, কারণ আইডেন্টিটি থাকা মানে তুমি বললে ইন্টেন্সিটি চেঞ্জ হয় না। কিন্তু এখন এই পয়েন্টটা কোথায় আসছে, ওই লগের ওই দিকটা। তার মানে কোথায় আসছে এই পয়েন্টটা, পুরো এইখানে আসছে। তাহলে যদি এইখানে আসে তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে, এইখানে যদি আসে তাহলে এখন ভ্যালুটা এইটা দাঁড়াচ্ছে। তার মানে কি হয়ে গেল, ইন্টেন্সিটি কি হয়ে গেল, বেড়ে গেল। হ্যাঁ মানে ইন্টেন্সিটি বেড়ে যাওয়া মানে কি হলো, জায়গাটা ডার্কার হয়ে গেল না, 250। কি বললাম, 0টা হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ। আর যত 255 এর দিকে যাবে তত হোয়াইট। ও মানে আচ্ছা, তার মানে হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, কোনগুলো হোয়াইট হলো, মানে এই পিক্সেলটা কোনটা হোয়াইট হোয়াইট, হয়ে গেল। এইটা কি এইটা যেহেতু এইখানে ছিল, এইটা তার মানে কি রকম দেখতে, এইটা একটু ব্ল্যাকের দিকে ছিল। একটু না অনেকটা ব্ল্যাকের দিকে ছিল, পুরোটাই তো ব্ল্যাকের দিকে, তাই তো এইটা 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 ব্ল্যাক, এইটা হচ্ছে হোয়াইট, আর এইটা হচ্ছে গ্রে, পিওর গ্রে। তাহলে এইটা তো অনেকটাই ব্ল্যাকের দিকে। তাহলে যেটা যেটা অনেকটা ব্ল্যাকের দিকে ছিল
সেইটা এখন অনেকটা হোয়াইটের দিকে চলে গেল। হ্যাঁ দাদা। আর যেইটা অনেকটা হোয়াইটের দিকে আছে সেইটা সেইটা ওই ওই একই মানে ইয়েতে। সেইটা এখানে অনেকটাই হোয়াইট হতো, কিন্তু তার থেকেও আরেকটু বেশি হোয়াইট হলো, তাই তো? তার মানে আমি বলতে পারি যে আমি যদি ইমেজের ওপর লগ অ্যাপ্লাই করি ইন্টেন্সিটি ভ্যালুগুলোর ওপর, পুরো ইমেজটা অনেকটা সাদাটে হয়ে যাবে। হুম। কিন্তু সেই সাদাটে ভাবের মধ্যে যেগুলো হালকা গ্রে আছে, মানে গ্রে আছে, সেগুলো কিন্তু পুরো হোয়াইট হয়ে যাবে না। সেগুলো একটু মানে কি বলবো, এফেক্টটা কিন্তু বেশি হবে ব্ল্যাকের ওপর। এটা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ দাদা। মানে এইখানে দেখো, এইখানে এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেখো অনেক বেশি, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেখো অনেক বেশি, কিন্তু দেখো যখন এইখানে চলে আসছো তখন কিন্তু একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখো আবার কমতে থাকছে, মানে পার্থক্য কিন্তু কমতে থাকছে। এখানে দেখো কমে গেছে ডিস্টেন্সটা, এখানে দেখো আরো কমে গেছে ডিস্টেন্সটা, হুম হুম এখানে হুম। দেখো আরো কমে গেছে ডিস্টেন্সটা। তার মানে গ্রেটা লাইটার গ্রে হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণে, কিন্তু ব্ল্যাকটা দেখো অনেকটা হোয়াইট হয়ে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ এইটা দাদা। এইটা মোটামুটি পিওর ব্ল্যাক, এই পিওর ব্ল্যাকটা দেখো কতখানি হোয়াইট হয়ে গেছে। বুঝেছি। তার মানে হ্যাঁ, তার মানে এইবার এইটা, এই যে ফাংশনটা আছে এটা দেখো একটাই ফাংশন, শুধু লগ অ্যাপ্লাই করেছি। সেম ভাবে আমরা শুধু লগ অ্যাপ্লাই না করে আমরা চাইলে আমরা nth রুট অ্যাপ্লাই করতে পারি, nth পাওয়ার অ্যাপ্লাই করতে পারি, ইনভার্স লগ অ্যাপ্লাই করতে পারি, নেগেটিভ করতে পারি। নেগেটিভ করলে উল্টে যাবে একদম, মানে ব্ল্যাক থাকলে হোয়াইট হয়ে যাবে, হোয়াইট থাকলে ব্ল্যাক হয়ে যাবে, উল্টো পুরো। আচ্ছা। হ্যাঁ, তাহলে এইবার সেজন্য দেখো আইডেন্টিটি যা আছে তার উল্টো দিক দিয়ে গেছে, একদম নেগেটিভ। বোঝা গেল? হুম হুম। এখন যেটা আজকের থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার। পিস ওয়াইজ লিনিয়ার মানে একটা নয়, এইটা একটা ইকুয়েশন নয়, এইখানে এইটা একটা ইকুয়েশন নয়, এইটা একটা কার্ভ না। বুঝতে পারলাম কি বললাম? তার মানে এইটুকুর জন্য আমাদের আলাদা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে, এইটুকুর জন্য আমরা আলাদা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এইটুকুর জন্য আমরা আলাদা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। কথাটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ দাদা। তার মানে আমরা যেটা বলছি সেটা একটু ভালো করে বোঝো। তাহলে এইটা যদি ইনপুট ইন্টেন্সিটি লেভেল হয়, এই পুরো পার্টটাকে আমরা ব্ল্যাক হিসেবে ধরতে পারি, বা ব্ল্যাক নিয়ারেস্ট টু ব্ল্যাক। হুম। মানে আমরা এই ধরনের গ্রাফটাকে অ্যানালিসিস করে আমরা মাথায় চিন্তা করার চেষ্টা করবো যে ইমেজটার কি পরিবর্তন হবে। তারপরে যখন প্রোগ্রাম লিখে দেখব তখন যদি সেই সেম রকম পরিবর্তন হয় তাহলে বুঝবো যে আমরা বুঝেছি ব্যাপারটা। কি বললাম, বুঝতে পারলাম কিনা? হ্যাঁ দাদা। হুম। ঠিক আছে। তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে আমরা যে জায়গাটা কি বুঝতে পারছি বলো, এই গ্রাফটা দেখে আমরা কি বুঝতে পারছি বলো সৌরভ? এইখান থেকে কি বুঝতে পারছি? তাহলে এই পার্টটুকু আমরা এখানে এটাকে তিনটে পার্টে ভাগ করে ফেলি। এই পার্টটুকু আমরা বলছি নিয়ার টু ব্ল্যাক, এই পার্টটুকুকে আমরা বলছি গ্রে জোন, এই পার্টটুকু বলছি নিয়ার টু হোয়াইট। তাহলে এই যে গ্রাফটা এই যে আছে, এই ইন্টেন্সিটি এটা ট্রান্সফরমেশনটা কি বোঝাচ্ছে? এই যে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন আছে এটা কি বোঝাচ্ছে? আইডেন্টিটিটা হচ্ছে এরকম, আইডেন্টিটিটা হচ্ছে একদম স্ট্রেট যেত, এরকম যেত। তো এইটা কি বোঝাচ্ছে? এই যে তিনটে পার্টে ভাগ করলাম এটাতে কি লাভ হচ্ছে? এটাতে এই যে ইয়ে পাশের তিনটে ছবি আছে ওগুলো আসছে না না, ওইরকম। কি কি করছি আমরা, এই পুরোটি উদ্দেশ্য কি? এই যে এইরকম একটা কার্ভ নেওয়ার উদ্দেশ্যটা কি? কি হবে, কি অ্যাচিভ হবে? এই যে ট্রান্সফরমেশনটা এটাতে কি করলাম? তিন ধরনের আলাদা আলাদা ইয়ে নেই। কেন অ্যাপ্লাই করলাম, কি এমটা কি, এইটা অ্যাপ্লাই করে করলামটা কি সেটা আমি জানতে চাই। অ্যাচিভটা কি করব? আউটপুটটা একই রকম থাকবে। কি করে এক থাকবে? এক থাকতে গেলে তো আইডেন্টিটি থাকতে হবে। এক থাকলে ইন্টেন্সিটি মানে কার্ভটা এরকম, প্রায় একই রকম হবে। এক থাকতে গেলে ইন্টেন্সিটি লেভেল মানে কার্ভটা এরকম হতো না?
45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যেত, হ্যাঁ কি না? একটু অবজার্ভ করো মানেগুলো। এইখানে একটুখানি এই যে তিনটে পার্ট আছে, এই তিনটে পার্টের এই জায়গাটাতে একটুখানি অবজার্ভ করো ভ্যালুগুলোর রেসপেক্টে। দাঁড়াও একটু জুম করি। এইখানের ক্ষেত্রে তুমি দেখো এই ভ্যালুটা মোটামুটি কি হবে, আইডেন্টিটিতে কি হয়, ইনপুট ইন্টেন্সিটি লেভেল আর আউটপুট ইন্টেন্সিটি লেভেল সেম হয়, কিন্তু এইখানে এই যে আমরা ব্ল্যাক কার্ভটা নিচ্ছি এইটার ক্ষেত্রে এই ভ্যালুটা মোটামুটি কেমন হবে বলো? ওই 4 মানে L/4 আর L/, মানে আমি যদি এটা L/টেল বাই এত কিছু না ধরি, এটা 0 থেকে 255, তাহলে এটা যদি 0 থেকে 255 হয় এটা হচ্ছে 128। ঠিক আছে, আমি জাস্ট এরকমই ভ্যালু ধরি, কিছু বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ওই 128 আর 256 এর মাঝখানের কোনো একটা ভ্যালু, এইটা হচ্ছে আমাদের 64। তাহলে এইটা ওই রকম ওই 96 টাইপের কিছু একটা ভ্যালু হবে, মাঝের মধ্যবর্তী ভ্যালু। তো আউটপুটটা কম হচ্ছে, পুরোপুরি কম হচ্ছে না, দেখো এইখানে অনেকটা কম এইটার হচ্ছে। ক্ষেত্রে, হ্যাঁ এইটার ক্ষেত্রে এইখানে দেখো এইটার হাইয়েস্ট কত, 64ও না, 64 এর থেকেও কম, মানে 32। তার মানে এইটা বুঝতে পারলে ইনপুটের ইন্টেন্সিটি লেভেল যেটা 0 থেকে 96 এর মধ্যে ছিল ইনপুটে, সেটা অনেকটা কমে গেল, সেইটা এখন আউটপুটে এখন 0 থেকে 32 এর মধ্যে হয়ে গেল। তার মানে যেই ব্ল্যাকটা একটু ছড়িয়ে ছিল সেগুলোকে পুরোপুরি ব্ল্যাক করে দেওয়া হলো, ব্ল্যাকের কাছাকাছি নিয়ে আসা হলো। হ্যাঁ দাদা, গ্রেইশ ব্ল্যাক, মানে গ্রে, মানে ব্ল্যাকই কিন্তু একটু গ্রে টাইপের আছে, সেগুলোকে অনেকটাই ব্ল্যাক করে দেওয়া হলো। তার মানে ব্ল্যাককে, তার মানে এইটুকু কি করলো, ব্ল্যাককে ব্ল্যাক করলো, আরো ব্ল্যাক করলো, বুঝতে পারলো? হ্যাঁ দাদা, এইটুকু তাহলে কি করলো, ওইটা তো তাহলে দাঁড়াও বলছি, হোয়াইটিশকে হোয়াইট, হোয়াইট, হ্যাঁ হোয়াইটিশকে হোয়াইট করে দিল। মাথা ঢুকছে কি বলছি? হ্যাঁ দাদা, মানে এইখানে মানে বেসিক্যালি এইটা হচ্ছে ইমপিওর ব্ল্যাক ছিল, মানে পুরোপুরি ব্ল্যাক না, সেইটাকে পুরোপুরি ব্ল্যাকের দিকেই নিয়ে আসলো, কারণ 0 থেকে 32 করে দিল, 0 থেকে 32 মোটামুটি ওই ব্ল্যাকই। আর এখানে 96 কিন্তু অনেকটাই গ্রের মতো, তাই গ্রেটাকে শিফট করে ব্ল্যাক করে দিল। এখানে হোয়াইটিশ ছিল, হোয়াইটিশ মানে ওই হালকা হালকা একটুখানি গ্রে ছিল, সেইটাকেও দেখো টেনে কি করে দেওয়া হলো, ব্ল্যাক করে, এই মানে হোয়াইট করে দেওয়া হলো, পিওর হোয়াইট, অনেকটা হোয়াইটের দিকে, হ্যাঁ হ্যাঁ, অনেকটা হোয়াইটের দিকে। কারণ এইটাকে যদি তুমি নিচের দিকে নামাও এই পয়েন্টটাকে, তাহলে তুমি যে এই ভ্যালুটা পাচ্ছ এই ভ্যালুটা 150 টাইপের। তাই এই যে 150 টাইপের ভ্যালু পাচ্ছ, এই 150 মানে কিন্তু অনেকটাই গ্রে। কিন্তু এই দিকে যখন আউটপুটে দেখছো, এই আউটপুটের ভ্যালুটা দেখো, এটা মোটারলেস 200-র কাছাকাছি। তাহলে এই ভ্যালুটা 200-র কাছাকাছি, তার মানে এইটা মোটামুটি হোয়াইট হয়ে গেছে। কি বললাম, বোঝা গেল কিনা? তার মানে যেটা ইনপুটে গ্রে গ্রে আসছিল সেটা এখন আউটপুটে হোয়াইট আসবে, হোয়াইটিশ গ্রেটা হোয়াইট হয়ে গেল। আর এই পার্টটা তাহলে কি হলো, এই গ্রে গুলোকে একটু হোয়াইটিশ টাইপের হয়ে যাবে, গ্রে গুলো একটু হোয়াইটিশ টাইপের হবে, কিন্তু খুব একটা এফেক্ট হবে না যত গ্রে যাচ্ছে। এইটা হচ্ছে 45 ডিগ্রির মতনই অনেকটা। দেখো এইখানে যেটা পিওর গ্রে ছিল, পিওর গ্রে দেখো এখনো পিওর গ্রে থাকবে। হ্যাঁ মাথা ঢুকলো কি বললাম? হ্যাঁ দাদা, হ্যাঁ তার মানে বুঝেছি। গ্রেটাকে ছড়িয়ে দিলাম, যেইটা মানে পিওর গ্রের চারিদিকে যেটা ছিল সেই পার্টটাকে আমি ছড়িয়ে দিলাম। ঠিক আছে, বুঝেছি দাদা। বলো জায়গাটা, সৌরভ বলো বোঝা গেল কিনা জায়গাটা কি করলাম। তাহলে আমরা কোনো একটা জিনিস অ্যাপ্লাই করার আগে আমরা কিন্তু আগে বোঝার চেষ্টা করব যে কি অ্যাপ্লাই করছি, তারপরে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করব। অমন না যে অ্যাপ্লাই করলাম তারপরে দেখলাম যে ও আচ্ছা এত সুন্দর দেখতে লাগছে, ব্যাপারটা তেমন না।
বোঝা গেল? ঠিক আছে তো। হ্যাঁ, তাহলে এইবার এই যেটা হলো এই পোর্শনটাকে আমরা ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং বলতে পারি। তা এই পুরো টপিকটাকে আমরা বলছি পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন। কেন পিস ওয়াইজ? কারণ আমরা দেখো 3টে পার্টে ভাগ করে নিলাম, তারপরে তাদের লিনিয়ার ট্রান্সফরমেশন করলাম। তাহলে সেইখানের ক্ষেত্রে আমরা দেখো ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং বলছি। ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং কেন? তার কারণ আমরা দেখো 3টে ইন্টেন্সিটি লেভেল ভাগ করে নিলাম। একটা ইন্টেন্সিটি দেখো এইমাত্র দেখালাম 0 থেকে 56 এর মধ্যে, একটা ইন্টেন্সিটি হাইয়ের দিকে ছিল, একটা ইন্টেন্সিটি মিডলের দিকে ছিল। তাহলে 3টে স্লাইস করলাম আমরা ইন্টেন্সিটি লেভেলটাকে। বোঝা গেছে? হুম। এইখানের ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে আরেক রকমের এক্সাম্পল দিয়েছে ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং এর। সেইটা হচ্ছে যে মনে করো এই হচ্ছে আমাদের এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ। হুম 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 এদের কথারও আবার ভরসা করা খুব ডিফিকাল্ট, যেটা আমিও বুঝতে পারছি না জিনিসটা যে কি হচ্ছে। ওরা কি মানে কি করছে সেটা তো ডাক্তারকে ফোন করে না, মানে ব্যাপারটা যদি সত্যি যদি ওরকম ঘটে থাকে তাহলে শুধু শুধু সব ব্যাপারে করে লাভ নেই। কি বললাম বুঝতে পারলে? কারণ হয়তো ওই টাইমে হয়তো হচ্ছিল ও যখন গেছিল, ঠিক আছে। হ্যাঁ সেটাই, কথা বলাতে তো হবে সেরকম তো না যে জাস্ট কথা মানে জাস্ট করান। স্যাচুরেশন ম্যাচুরেশন কিছু বলেছে? 89 90 কমে গেল তো আবার। আজকে মানে সকালের দিকে কত বলেছিল? সকালের দিকে বলেছিল? সকালের দিকে হয়তো একটু বেশি থাকে কারণ ঘুম থেকে ওঠে মানুষ। আমার মনে হয় তোমার কাকা যদি ম্যানেজমেন্টের কারোর সাথে কথা বলে তাহলে মনে হয় ভালোই হয়। শুধু ফোন দেওয়ার ব্যাপারে না, যে কিরকম কি হচ্ছে সেই জিনিসটা যাতে জানার চেষ্টা করে, বা মানে ইসের থেকে অন্য লেভেল থেকে গিয়ে যে কেমন কি ট্রিটমেন্ট হচ্ছে সেই জিনিসটা জানার জন্য। হুম। না 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 না, সেটা ডাক্তার হয়তো বলেছে বা ওখানকার নার্স হয়তো বলেছে যে এই মুহূর্তে ওই ধরনের জিনিস
না না, ও তো সে তো ওর তো বলবে, ওর তো বলবে যে নার্স না করেছে, তাহলে তো তুমি তো আপত্তি জানাবে। হ্যাঁ, সেই জিনিসটা হয়তো তোমার বাবা না করেনি, সেই জিনিসটা হয়তো নার্সই না করেছে যেই মুহূর্তে। এবার সেটা ভালোর জন্য হতে পারে, ওরা কিছু মিথ্যে কথা বলছে সেটার জন্য হতে পারে, মানে ভালোর জন্য হতে পারে, ভালোর জন্য মানে মনে করো। হ্যাঁ, ও কি আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হুম। তাহলে এইখানের ক্ষেত্রে দেখো, একদম একদম সিম্পল জিনিস, যে আমরা যে ট্রান্সফরমেশনটা করব বললাম, আমরা জাস্ট সিম্পল বললাম যে একটা সার্টেন রিজিয়ান, ভালো করে বুঝবে কথাটা, যে একটা সার্টেন ইন্টেন্সিটি লেভেল, যেমন আমি মনে করো বলছি যে আমার মানে এই দুটো ছবির মধ্যে মানেটা কি সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা অ্যাকচুয়ালি আমাদের ইনপুট ইমেজের রেসপেক্টে চিন্তাই করো না, তুমি জাস্ট অবজার্ভ করো হচ্ছে এইটাকে। এইটার এফেক্টটা কি হবে বলতে পারবে? এইটার এফেক্টটা কি হবে একটা ইমেজের? প্রথমে তো কিছুটা মানে সেমই হবে। প্রথমে তো সেমই থাকবে, সেমই তারপরে হবে, হ্যাঁ। এইখানে তারপর মানে গিয়ে যেগুলো অনেক ব্ল্যাকের দিকে থাকবে সেগুলো হোয়াইটের দিকে হয়ে যাবে। আচ্ছা, এইখানে ব্ল্যাক হোয়াইট না ভেবে এখানে এরম ভাবে ভাবো যে এ থেকে বি এই উইন্ডোটার মধ্যে যেই যে ইন্টেন্সিটি ভ্যালুগুলো আছে, তার মানেটা হচ্ছে মনে করো ফর এক্সাম্পল আমরা মনে করো বলছি 96 থেকে 164 যা যা ইচ্ছা। তাহলে এই ইন্টেন্সিটি রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে, তার মানে এগুলো গ্রেড ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন, হুম। সেইগুলোকে রিপ্লেস করে দিচ্ছি একটা সিঙ্গেল হোয়াইটিশ ভ্যালু দিয়ে। হ্যাঁ তার মানে যত রাজ্যের গ্রে ভ্যালু আছে সেগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাবে একটা সিঙ্গেল হোয়াইটিশ ভ্যালু দিয়ে। হ্যাঁ দাদা, মাথায় ঢুকলো কিনা? বুঝেছি। তাহলে এইটা হচ্ছে ওইটার রেজাল্টটা। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি মানে অরিজিনাল ইমেজ ছিল। তাহলে আমি ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং যখন অ্যাপ্লাই করলাম, আমার কি হলো, আমি কোনো একটা পার্টিকুলার ইন্টেন্সিটিটাকে স্লাইস করব বললাম, এবার সেই পার্টিকুলার ইন্টেন্সিটিটা বলে দিলাম, সেইটাকে আমাদের হাই বা লো করলাম। ভালো বোঝা গেল কিনা? কিন্তু শেষে তো আবার সেম থাকা যায়, কিন্তু এখানে তো সেম নেই ছবিটাতে, শেষের সি। না, এবার কোন ইন্টেন্সিটি লেভেলটাকে করেছি সেটা ম্যাটার করে তো। আমি কোন ইন্টেন্সিটি লেভেলটাকে হাই করেছি বা লো করেছি সেটা ম্যাটার। এই পোর্শনটা আমরা তো বলছি যে কোনোটা নিতে পারি না। যেমন এইখানের ক্ষেত্রে দেখো বলেছে এটা হচ্ছে ফিগার, এই যে প্রথমটাকে অ্যাপ্লাই করেছে এইটা বিটা, এই রেজাল্টটা আমরা পেয়েছি হচ্ছে এইটাকে অ্যাপ্লাই করে। এবার এইটাকে আচ্ছা। অ্যাপ্লাই করা মানেটা কি? এইটাকে অ্যাপ্লাই করা মানে দেখো, আমার যত ইনপুটের যত লো ভ্যালু থাকবে সবকে দেখো আমি ব্ল্যাক দিয়ে রিপ্লেস করছি, হ্যাঁ যত ইন্টেন্সিটির হাই ভ্যালু থাকবে সেইটাকেও আমি দেখো ব্ল্যাক দিয়ে রিপ্লেস করছি। হ্যাঁ হ্যাঁ শুধু একটা গ্রেইশ পোর্শনকে আমরা হোয়াইটিশ করছি। হ্যাঁ দাদা, সেইটার রেজাল্টে এটা আসছে। ঠিক আছে। সেম ভাবে এই সি এর যে ছবিটা আছে সেটা হচ্ছে এইটার রেসপেক্টে এসছে। এবার সেটা ডিপেন্ড করছে কোন ইন্টেন্সিটি রেঞ্জের মধ্যে আমরা করার চেষ্টা করছি, ইন্টেন্সিটি লেভেল স্লাইসিংটা করার চেষ্টা করছি। ঠিক আছে দাদা, বুঝেছি। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ হ্যাঁ। হুম। ঠিক আছে, চলো নেক্সট টপিক আমরা। আহ, এটা একটা টেকনিক, যে টেকনিকটা প্রচুর জায়গায় কাজে লাগে, ইমেজ রিডাকশন কম্প্রেশন টেকনিক হিসাবেও কাজে লাগে, অথবা আরো ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন আমরা করতে পারি। এটা ক্রিপ্টোগ্রাফিতেও অনেক সময় কাজে লাগানো হয়, সেটা হচ্ছে বিট প্লেন স্লাইসিং। এইটা বোঝার জন্য আমরা একটা উইন্ডো
ওপেন করি। চলো আমরা যদি বলি তাহলে আমাদের ক্ষেত্রে যে কোনো, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম আমাদের ইন্টেন্সিটি লেভেলটা এর আগের দিনও ডিসকাস করেছিলাম, আমরা আপাতত গ্রে স্কেল নিয়েই বলছি, ইন্টেন্সিটি লেভেলটা 0 থেকে 255 এর মধ্যে লাই করে। তাহলে এই যদি 0 থেকে 255 এর মধ্যে লাই করে, তাহলে এই পুরো নাম্বারটাকে স্টোর করতে গেলে, এক একটা পিক্সেলকে স্টোর করতে গেলে, তাহলে ইচ পিক্সেল রিকোয়ার্স তোমার 8 বিট। তাহলে 8 বিট আমার কিন্তু মানে মেমোরি দরকার এক একটা পিক্সেলকে স্টোর করার জন্য। তাহলে এই যে 8টা বিট আছে, তার মানে আমার কাছে, আমার মনে করো একটা ইমেজ আছে, যে ইমেজটা হচ্ছে সে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি মনে করো বললাম 100x100, 100x100 সাইজের আমার একটা ইমেজ আছে। তার মানে এখানে টোটাল নাম্বার অফ পিক্সেল আছে এতগুলো, 10,000 খানা, ঠিক? আর প্রত্যেক কটা পিক্সেলে 8 বিট করে জায়গা লাগছে, তাই তো? তার মানে এত হ্যাঁ। ইনপুট, তাহলে এত বিট টোটাল জায়গা লাগছে। তো হুম। এইখানে এই যে প্রত্যেক কটা 8 বিটের পিক্সেল আছে, এই যে প্রত্যেক, এই যে বললাম 10,000 খানা পিক্সেল আছে, তাহলে এই প্রত্যেক কটা পিক্সেলের আমি কি করলাম, এই যে 8টা বিট আছে, এই 8টা বিটকে আমরা কি করলাম, তাহলে এই যে 8টাই আছে, তাহলে এইটাকে মনে করো বিট 0 বলছি, বিট 1, বিট 2, তা আমরা যেটা বলছি, আমরা এটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ, ইনপুট ইমেজটা হচ্ছে গ্রে স্কেল। যেইখানে এক একটা পিক্সেলের ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে 255 এর মধ্যে। আমরা এর থেকে বলছি আউটপুটে ইমেজ তৈরি করব যেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট আর গ্রে স্কেল ইমেজের মধ্যে পার্থক্য কি? ব্ল্যাক এন্ড হোয়াইট শুধু দুটোই কালার থাকে, ব্ল্যাক আর হোয়াইট, আর গ্রে স্কেলে তো অনেক ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে যেহেতু দুটোই কালার থাকে, ব্ল্যাক আর হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে লজিকটা হচ্ছে 0 মানে ব্ল্যাক, 1 মানে হোয়াইট। একদম সিম্পল। কি বললাম, বোঝা গেল? তার মানে এইখানের ক্ষেত্রে হ্যাঁ দাদা। ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ কিন্তু একটা বাইনারি ইমেজ। দাঁড়াও একটু সময় দাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো।
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ। তা এইখানের ক্ষেত্রে এইবার এইবার একটুখানি করো, অবজার্ভ করো কি বলছি। তো এইটা আমরা যেটা করছি সেটা হচ্ছে বিট প্লেন স্লাইসিং। এইখানের ক্ষেত্রে আমরা বলছি যে এই প্রত্যেক কটা পিক্সেলকে এরকম 8 বিটে লিখে ফেলা যায়। আমরা কি করছি, আমরা এই ইনপুট ইমেজ থেকে আমরা টোটাল 8খানা আউটপুট ইমেজ তৈরি করছি। যেখানে এই যে ইমেজটা আছে, প্রথম ইমেজটা আছে, এই ইমেজটা তৈরি হচ্ছে, এই ইমেজটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ তৈরি হচ্ছে। এই ইমেজটা তৈরি হচ্ছে শুধু সবকটা পিক্সেলের শুধু B0 ভ্যালুটা নিয়ে। বোঝা গেল কিনা বলো? হ্যাঁ দাদা। তার মানে 0th বিট নিয়ে। তাহলে 0th বিট অফ এভরি পিক্সেল, এইটা দিয়ে আমি 0th বিটের জন্য একটা আমি ইমেজ তৈরি করলাম। সেম ভাবে ফার্স্ট বিটকে কনসিডার করে আমি একটা ইমেজ পাবো। এরকম ভাবে প্রত্যেক কটা বিটের রেসপেক্টে আমি একটা একটা করে গ্রে স্কেল ইমেজ তৈরি, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ তৈরি করলাম। তাহলে এই জিনিসটাকে বলা হয় বিট প্লেন স্লাইসিং। বলো বোঝা গেল কিনা কথাটা? মানে হ্যাঁ দাদা, বুঝেছি। তাহলে এইটা হচ্ছে লজিক। হ্যাঁ, বুঝতে পারলে তো? তাহলে এইটা হচ্ছে লজিকটা। তাহলে এই যে বিট প্লেন 1 বলছি, তাহলে এই বিট প্লেন 1 কথাটার মানেটাই হচ্ছে বেসিক্যালি এটা ওই B0, প্রত্যেক কটা 8 বিট যে ইমেজ বলছি, তাহলে প্রত্যেক কটা 8 বিট পিক্সেলের একদম লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা হয় LSB, সেই LSBটা নিয়ে এই প্লেনটা তৈরি হয়েছে। তাহলে এইখানে আমরা যদি ছবির রেসপেক্টে দেখি, তাহলে এইটা হচ্ছে অরিজিনাল ছবি, এটা হচ্ছে অরিজিনাল ছবি, একটা নোটের ছবি। সেইটার যত ওপরের দিকের ভ্যালু নেব, ওপরের দিকের ভ্যালু, এটা হচ্ছে B0 দিয়ে ইমেজটা তৈরি করেছি। দেখো এখানে শুধু জাস্ট মানে একটা টাইপের কোনো ডিটেলস নেই, এটা যে নোটের থেকে তৈরি সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। যত উপরের দিকের ভ্যালু আছে এগুলো দেখো উপরের দিকের ভ্যালু, এই যে যেটা এই এই ছবিটা হচ্ছে আইটা দেখো উপরের দিকের কোনো একটা ই, এই যে লেখা আছে বিট প্লেন 1 through 8। তাহলে একদম এইটা হচ্ছে, এখানে 1 থেকে বলছে, তা আমরা 1 থেকেই নামকরণ করি। তাহলে এইটা হচ্ছে বিট প্লেন 1 আর এইটা হচ্ছে বিট প্লেন 8। তাহলে 1 2 3 4 এরকম ভাবে হচ্ছে। তাহলে একটা জিনিস অবজার্ভ করো, যত ওপরের দিকের বিট প্লেনে আসছি তত দেখো ডিটেলসটা বেশি, কিন্তু রিফাইনমেন্ট কম মানে এইখানে দেখো মানে যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, গ্রে টোন গুলো নেই, শেডিং গুলো নেই, ডাইরেক্টলি কি হয়েছে ব্ল্যাক আর হোয়াইট সেইটা আছে। ডিটেলিং গুলো হ্যাঁ লুকিয়ে, দাদা। হ্যাঁ ডিটেলিং গুলো লুকিয়ে আছে কিন্তু আমাদের লোয়ার অর্ডার বিট গুলোর মধ্যে। কি বললাম বোঝা গেল? এইবার বিট প্লেন স্লাইসিং এর মাধ্যমে অনেক সময় কিন্তু যেটা লোয়ার অর্ডারে তো কিছুই দেখা যাচ্ছে না। কিছু বোঝা যাচ্ছে না, কারণ হায়ার লেভেল অফ ইনফরমেশন নেই লোয়ার অর্ডার বিটে। লোয়ার অর্ডার বিটে ডেপথ থাকে, যেহেতু ওটাই ব্যাপারটা, লোয়ার অর্ডার বিট মানে ডেপথ। এই যে মানুষের মুখটা, এই মানুষের মুখটা যদি গ্রে হুম। স্কেলে নাও তাহলে তুমি ডেপথ বুঝতে পারবে, কিন্তু তুমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে নাও তোমার একদম ব্ল্যাক আর হোয়াইট দিয়ে ছোপ ছোপ লাগবে। ব্যাপারটা ভালো করে বোঝো, কথাটা কি মানে কি বোঝাচ্ছি। ডেপথটা প্রোভাইড করে লোয়ার অর্ডার বিট। এবার আচ্ছা। অনেক সময় যেটা করা হয় ইমেজ কম্প্রেশন টেকনিক যেটা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে যে আমরা চাইলে, আমরা এটা এক্সপেরিমেন্টালি আমি তোমায় করে দেখাতে পারি। সেটা হচ্ছে যে আমরা মনে করি এই বিট 1 বিট 2 বিট 3 এই তিনটে বিটকে বা দুটো বিটকে, এই দুটোকে আমরা মনে করো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে বাকি যেটা আছে এই 6টাকে আমরা মনে করো কম্বাইন করে আবার যদি করি, তাহলে সেই যে ছবিটা তৈরি হবে সেটা নিয়ারলি ইকুয়াল টু এইটার মতনই হবে, কিন্তু 2 বিট করে কম লাগবে। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ দাদা।
এখানে দেখো এই যে ইমেজ রিকনস্ট্রাকশন ইউজিং বিট প্লেন, দেখো 8 আর 7, তাহলে এই ইমেজটা তৈরি করেছে 8 আর 7 ইউজ করে শুধুমাত্র। তাহলে শুধুমাত্র এই দুটো, এই ইমেজটা আর এই ইমেজটা, এই দুটো ইমেজকে কম্বাইন করে এটা তৈরি করেছে। দেখো এটা অনেকটা better। 8 আর 7, হ্যাঁ এই দুটো কম্বাইন করেছে তো মানে তাহলে 8 দু আর বিট 7 করে দাও। নম্বর বিটটাকে আবার একই জায়গায় নিয়ে এসছে, তাই তো? না, একই জায়গায় নিয়ে এসছে না। 8 আর 7 কম্বাইন করার লজিকটার মানেটা কিরকম, এইখানের ক্ষেত্রে এইখানের ক্ষেত্রে এই যে ইমেজটা আছে, এইখানে একটা পিক্সেল, 1 পিক্সেল স্টোর করতে 1 বিট জায়গা লাগে, এইখানেও 1 পিক্সেল স্টোর করতে 1 বিট জায়গা লাগে, প্রত্যেকটা ইমেজে তাই। হ্যাঁ মানে এইখানের ক্ষেত্রে যেহেতু 8 আর 7 আমি জয়েন করেছি, তার মানে তার এই মানে 8 আর ছবিটার 7 ক্ষেত্রে নম্বর বিটটা 1 পিক্সেল স্টোর করতে 2 বিট জায়গা নিচ্ছি আমরা। আচ্ছা তাহলে যেহেতু 2 বিট জায়গা নিচ্ছি, এইখানের ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কি হয়ে গেল, রেঞ্জটা হয়ে গেল, যেহেতু 2 বিট জায়গা নিচ্ছি 0 0, মানে বেসিক্যালি যেহেতু 2 বিট জায়গা নিচ্ছি 0 0 0 1 1 0 1 1, তার মানে 0 1 2 3, তাহলে এই 0 থেকে 3 এই রেঞ্জের মধ্যে আমি ভ্যালু রাখতে পারবো এখানে আচ্ছা এইটাতে। আচ্ছা বুঝতে পারলাম? তাহলে 0 মানে ব্ল্যাক, 3 মানে হোয়াইট, তার মাঝখানে দুটো গ্রে স্কেল অ্যাভেলেবেল আছে। আচ্ছা বুঝেছি বুঝেছি। বোঝা গেল? হ্যাঁ কিন্তু এই জিনিসটা তো তাহলে যে কোনো ইয়েতে করা যেতে পারে, মানে 7 আর 8 নম্বর বিটটা এইটা নিয়েছে, তাহলে আমি 7 আর 6 নম্বর বিটের ইয়ে করলেও তো ওই 0 থেকে কিন্তু 3 কিন্তু 7 আর 6 নম্বর নিলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ওপরের দিক থেকে নিতে হবে আমাদের, না হলে আমাদের ওভারঅল ডিটেলস গুলো তো মানে হয়ে যাবে, মিস হয়ে যাবে। হুম হুম আমরা ডেপথ মিস করতে পারি, ডেপথ মিস করলে দেখো ইমেজটার মানে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা নষ্ট হচ্ছে না, কিন্তু ইমেজটার মানে হ্যাঁ টেক্সচারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা চাইলে লোয়ার অর্ডার বিটগুলো এগুলোকে বাদ দিতে পারি, কিন্তু আপার অর্ডার বিটগুলো বাদ দিলে আমাদের তো ডিটেলসটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা কি বললাম, মাথা ঢুকছে? হ্যাঁ দাদা তা এই দেখো বি বি এর যে ইমেজটা আছে সেই ইমেজটা ভালো করে দেখো, এটাতে 8 7 আর 6 তিনটে বিট প্লেনকে নেওয়া হয়েছে। তো এখানে এক একটা পিক্সেল মানে 3টে করে বিট হিসেবে স্টোর করছে। আর হ্যাঁ এই দাদা এইটা আর এইটা তো দেখো মোটামুটি আমাদের 4টে নেওয়া হয়েছে। হুম তাহলে এইভাবে করলে তাহলে আমরা দেখো কি করতে পারি, আমরা ইমেজের সাইজ কিন্তু রিডিউস করতে পারছি। মানে ইমেজের সাইজ বলতে ইমেজের ডাইমেনশন ছোট না করে ইমেজের মানে কেবিতে সাইজটা কিন্তু ছোট করে দিলাম, হাফ করে দিলাম। হুম 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 সেটা বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা কিন্তু সে এতে তো তো অনেকটা ডিটেলস নষ্ট হয়ে যাচ্ছে। ডিটেল, হ্যাঁ অনেকটা ডেপথ নষ্ট হবে, ইমেজটা একটু ওই হ্যাঁ হেভি টাইপের হয়ে যাবে। এই যে অনলাইন কম্প্রেশন টেকনিক, এই সব অনলাইন কম্প্রেশন টেকনিক এরকম ধরনের ডিফারেন্ট কম্প্রেশন অ্যাপ্লাই করে। দেখবে ইমেজ কম্প্রেশন আমরা করতে পারি, ইমেজ কম্প্রেশন বেশি কম্প্রেস করে ফেললে ইমেজটা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। তো তার আচ্ছা রিজনটাই হচ্ছে ওইটা, তুমি যদি ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো ছেড়ে দাও তাহলে তোমার অনেকটাই কম্প্রেশন হয়ে যাবে। যেমন এইটার বুঝেছি ক্ষেত্রে যেহেতু 4 বিট ইউজ করছি, 4 বিট ইউজ হুম করা মানে হচ্ছে আমাদের 0 টু 15 এই রেঞ্জের মধ্যে ভ্যালু আসবে। হুম তার মানে 0 মানে হচ্ছে ব্ল্যাক, 15 মানে হচ্ছে হোয়াইট, মাঝখানে 13খানা গ্রে স্কেল, 14খানা গ্রে স্কেল। তাহলে হুম 14খানা গ্রে স্কেলে তো সব রকম গ্রে তুমি করতে পারবে না, বুঝাতে হ্যাঁ দাদা পারলাম কিনা? হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ডিটোরিয়েট করবে কিন্তু ছবির অ্যাকচুয়ালিটা বোঝা যাবে অ্যাটলিস্ট। বলো ঠিক আছে এটা বোঝা দাদা গেছে? হ্যাঁ তারপরে নেক্সট টপিক হচ্ছে হিস্টোগ্রাম প্রসেসিং। তাই হিস্টোগ্রামের লজিকটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। তাই হিস্টোগ্রাম জিনিসটা কি? হিস্টোগ্রাম বেসিক্যালি আমরা ছোটবেলায় শিখেছি যখন স্ট্যাটিস্টিক্স পড়তাম। হিস্টোগ্রাম হচ্ছে ওই কি বলে ওই রান দেখানোর সময় যেটা দেখায়, পার ওভার রান, এই ধরনের চার্টকে হিস্টোগ্রাম বলা হয়। বার চার্ট যেটা দেখায় না, 1 নম্বর ওভারে এত রান হয়েছে, 2 নম্বর ওভারে এত রান হয়েছে, 3 নম্বর ওভারে এত রান হয়েছে, 4 নম্বর ওভারে এত রান হয়েছে, এরকম দেখায় ক্রিকেট খেলায়।
তা এই হ্যাঁ দাদা। জিনিসটাকে হ্যাঁ, এই জিনিসটাকে হিস্টোগ্রাম বলে। এইখানের ক্ষেত্রে হিস্টোগ্রাম কি বার করবো এইখানের ক্ষেত্রে? তো এইখানের ক্ষেত্রে আমরা হিস্টোগ্রাম বলছি যে আমাদের কাছে ইনপুট ইন্টেন্সিটি লেভেল আছে, ইনপুট ইন্টেন্সিটি লেভেল। এইবার এইখানের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে মনে করো একটা ইমেজ আছে, আমরা একটা এক্সাম্পলই বলি। আচ্ছা এটার একটা এক্সাম্পলের স্লাইড আছে। তাহলে এই হচ্ছে মনে করো আমাদের ইমেজটা। এই হচ্ছে আমাদের ইনপুট ইমেজটা। এই ইনপুট ইমেজটার রেসপেক্টে ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম। তার মানে এইখানের ক্ষেত্রে আমরা এমন একটা রিপ্রেজেন্টেশন ফলো করছি যেখানে 0 থেকে 7 মানে 3 বিটে আমরা এক একটা পিক্সেলকে স্টোর করছি। তাহলে এটাতে 1 পিক্সেল স্টোর হচ্ছে 3 বিট জায়গায়। তাই জন্য ইন্টেন্সিটি রেঞ্জটা হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে। তাই 0 মানে ব্ল্যাক, 0 মানে হচ্ছে ব্ল্যাক, আর 7 মানে হচ্ছে হোয়াইট। বুঝা যায় কি বললাম? 7টা হোয়াইটই, ঠিক আছে, ওইটাকে একটু ডার্ক করে আঁকা হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে ওখানে একটা কালার আছে। পুরোপুরি এক্সাক্ট হোয়াইট করে দিলে বুঝতেই পারতে না, ঠিক আছে, ওইটা গ্রে না, ওটাকেই হোয়াইট হ্যাঁ ধরো। দাদা। হ্যাঁ, ওটার জায়গায় অ্যাকচুয়াল হোয়াইট ইউজ করলে বুঝতেই পারতে না যে ওখানে কিছু আছে। যাই হোক, তা এইখানের ক্ষেত্রে তাহলে এইবার আমাদের লজিকটা কি? তাহলে এইবার আমাদের লজিকটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে, এই ইমেজের ম্যাট্রিক্সটা আছে, এইখানের ক্ষেত্রে দেখো আমরা হিস্টোগ্রাম ড্র করতে চাই এটার ক্ষেত্রে। তো এই যে হিস্টোগ্রামটা ড্র করতে চাই, এখানে দেখো ইন্টেন্সিটি, সেম ইন্টেন্সিটি অনেকবার আছে। যেমন আমাদের যেহেতু ইন্টেন্সিটি কি কি হতে পারে, 0 থেকে 7 এর মধ্যে হতে পারে, তাহলে আমরা বলছি 0 ইন্টেন্সিটি হতে পারে, 1 ইন্টেন্সিটি হতে পারে, 2 ইন্টেন্সিটি হতে পারে, 3 ইন্টেন্সিটি হতে পারে, এরকম হতে পারে। কত অব্দি? 7 অব্দি হতে পারে, তাই তো। 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। এইবার আমরা একটা ট্যাবুলার ফরম্যাট বানানোর চেষ্টা করছি যেখানে বলছি জিরো ইন্টেন্সিটি কটা আছে, কটা আছে বলো। তাহলে জিরো ইন্টেন্সিটি কটা আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, 7খানা। পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 8টা। তাহলে জিরো ইন্টেন্সিটি 8টা আছে। ওয়ান ইন্টেন্সিটি কটা আছে? 4খানা। 4খানা। তাহলে এরকম ভাবে আমরা কি করলাম, জিরো ইন্টেন্সিটি আর ওয়ান ইন্টেন্সিটি কটা আছে সেটা অবজার্ভ করলাম বা কাউন্ট করলাম। তাহলে কাউন্ট করে আমরা দেখো দেখতে পেলাম যে জিরো ইন্টেন্সিটি আছে 8টা, ওয়ান ইন্টেন্সিটি আছে 4টে, টু ইন্টেন্সিটি আছে 3টে, এরকম ভাবে সবকটা ভ্যালু পেয়ে গেলাম। এইবার এইটার রেসপেক্টে আমি যদি ড্র করি, এটা মানে হিস্টোগ্রামই করেছে, এটা জাস্ট বুঝিয়েছে। ওই 8টা আছে দেখো, সেখানে 0 নম্বর বিনে 8টা রেখেছে, এত কিছু আমাদের আলাদা করে করার দরকার নেই। আমরা ডাইরেক্ট হিস্টোগ্রাম, আচ্ছা এখানে অ্যাকচুয়াল হিস্টোগ্রামটাই দেয়নি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল হিস্টোগ্রামটা আমরা এরকম এই বিন ঠিন দিয়ে বলি না, আমরা এরকম ভাবে করি যে তাহলে আমাদের ইন্টেন্সিটি, তাহলে ওখানে লেভেল কটা আছে? আমাদের ইন্টেন্সিটি লেভেল আছে হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7। তাহলে এটা হচ্ছে 0, 1, আচ্ছা এটা 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের যা এসছে, 0তে এসছে হচ্ছে 8, আর এদিকেও স্কেল বানিয়ে নিতে হবে। এদিকে আমাদের, তা এদিকে ইনপুট ইন্টেন্সিটি, আর এদিকে আমাদের হচ্ছে নাম্বার অফ, মানে ফ্রিকোয়েন্সি বেসিক্যালি। এইখানে প্রথমটাতে 8টা হয়েছে, তাহলে প্রথমটাতে 8টা, এখানে স্কেল বানিয়ে নেবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, এরকম ভাবে। তাহলে প্রথমটাতে 8টা, তাহলে প্রথমটাতে 8টা, তারপরেরটাতে কিছু একটা, তারপরেরটাতে কিছু একটা, তারপরেরটাতে কিছু একটা। তাহলে এই যে ছবিটা পাবো, এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। বোঝা গেল? হ্যাঁ দাদা। এইখানে থাকবে ছবিটা।
এই যে এই ধরনের যে ছবি থাকবে, এইটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, দেখতে পাচ্ছ? হুম হুম। হুম। তাহলে এইখানের কিন্তু ক্ষেত্রে এখানে তো না দুই এইটা পরে, মানে ডার্ক ইমেজ এটা এই দিকে স্কুইজ হয়ে গেছে সেই সব জিনিস পরে বলছি। হ্যাঁ বলো বলো, কি বলছিলে, বলো বলো। না না, দুইখানা ইয়ে আছে। কি আছে? একটা একটা হালকা হালকা গ্রে আছে আর একটা ব্ল্যাক আছে, ওই একটা ইমেজে, ডার্ক ইমেজের যে ইয়েটা থাকে। না না, কোথায়? ওটা ওটা ছবিটাকে এখানে কপি পেস্ট মেরেছে জন্য ওরকম হয়ে গেছে। ও এই আচ্ছা। হ্যাঁ, এইখানে একটাই আছে, মানে এইটা তো হিস্টোগ্রাম, এটা তো ডেটার উপরে বেস করে বাবা করেছে, এটা তো আর ইমেজ না যে ওর মধ্যে আবার গ্রেস ডার্ক থাকবে, পার্থক্য থাকবে। এইটা গ্রাফ, একটা ডেটার রেসপেক্টে গ্রাফ বানিয়েছে। মানে তুমি এটা ঠিক বলছো আছে। যে এই ব্যাকগ্রাউন্ড গুলোতে হালকা হয়েছে আর এই হ্যাঁ লাইন, হ্যাঁ 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 আরে হ্যাঁ। এটা গ্রাফ রে বাবা। ক্রিকেট খেলাতে এই যে তোমার যে বার চার্ট গুলো দেখায়, ওই বার হুম। চার্টের কালার কি বোঝায় যে তেন্ডুলকার কেমন খেলেছে? মানে না। কি করে বুঝতে তোমার কথাটা বোঝাতে পারছি কি ঠিক বলছি আছে। কথাটা? হ্যাঁ 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 হ্যাঁ। ওটা কোনো যায় আসে না। তা এইখানের ক্ষেত্রে এবার আমরা যদি আবার এক্সাম্পলটাতে ফিরে যাই, তাহলে আমাদের ইঞ্জিনিয়ার হিস্টোগ্রামটা এরকম লাইন গ্রাফের মতনই আঁকা হয়, এখানে একটু বেশি কায়দা করেছে এরা। ঠিক আছে, তা এই যে হিস্টোগ্রাম, তো এইবার এইটাকে আমরা নর্মালাইজ করার চেষ্টা করি। নর্মালাইজ কথাটার মানেটা কি? আচ্ছা, এইখানে হয়তো মানে খুব সিম্পল ভাবে দেখো, আমি যদি এই ভ্যালুটা দেখি, শুধু এই ভ্যালুটা দেখি, তাহলে কি আমার কোনো বোঝার উপায় আছে যে এই ভ্যালুটা বেশি, মানে খুব ভালো, মানে অনেক, মানে কি বলবো, এর ফ্রিকুয়েন্সি অনেকটা বেশি না কম, শুধু যদি এই ভ্যালুটা দেখি? বোঝার উপায় নেই, কেন? ফ্রিকুয়েন্সি কিভাবে মানে এইটাই তো আরেকবার বলো। এইটাই তো ফ্রিকুয়েন্সি। আমি এই হ্যাঁ আটটা পেলাম কি করে? ফ্রিকুয়েন্সিটা। এই আটটা পেলাম কি করে? কতগুলো জিরো আছে সেটা গুনে, ওটাকেই তো হুম ফ্রিকুয়েন্সি বলে। ফ্রিকুয়েন্সি কথাটা মানে কি? কত হুম টাইম হুম অফার, হুম। ঠিক তো? তাহলে হ্যাঁ আমি দাদা। আমি যদি বলি এই একটা ইমেজ আছে, আমি আমি তোমায় বললাম একটা ইমেজ আছে যেখানে জিরোর ফ্রিকুয়েন্সি হচ্ছে 24, তাহলে তুমি কি আমায় বলতে পারবে, এটা বন্ধ হয়ে গেল কেন? তুমি কি আমায় বলতে পারবে গ্যারান্টি দিয়ে যে আমি যে ইমেজটার কথা বলছি, সেখানে জিরো অনেকটা ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ার করে, করে না? সেই কথাটা কি বলতে পারবে? আমি বললাম আমার কাছে একটা ইমেজ আছে যেখানে জিরোর ফ্রিকুয়েন্সি হচ্ছে এইচ অফ আর হচ্ছে 24, তা হুম। 24 খানা জিরো আছে, তাহলে হ্যাঁ। জিরোর ফ্রিকুয়েন্সি অনেক বেশি না কম সেটা কি তুমি বলতে পারবে? না, কেন বলতে পারবে না, কি সমস্যা হবে? কারণ মানে ওর কোনো আপার লিমিট নেই। না, তুমি বেশি বা কম বলতে গেলে কারোর সাপেক্ষে বলতে হয়। তোমায় যদি আমি সবকটার বলে দিই, তাহলে তুমি বলতে হ্যাঁ। পারবে কোনটার বেশি কোনটার কম, তাই তো? হুম 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 কিন্তু তোমায় যদি বাকিগুলো না বলি, তুমি এই 28 দেখে কি করে বলবে যে বেশি না কম? কারণ এমন হুম হতেই পারে যে এইচ অফ ওয়ান মনে করো হয়তো 127 খানা, এইচ অফ টু হুম হয়তো 224 খানা, তাহলে বাকিগুলোর রেসপেক্টে তখন 24টা কম হয়ে যাবে, হুম। তাই তো? হ্যাঁ দাদা। কোন রকম ডেটা যখন নিজে থেকে দেখে একা দেখে বোঝা যায় না তার গুরুত্বটা কত, তখন সেই ধরনের ডেটাটাকে আমরা নর্মালাইজ করে দিই। নর্মালাইজ করা কথাটার মানে হলো ওই একটা ভ্যালু দেখলেও আমি বুঝতে পারবো যে ওর এফেক্টটা পুরো ইমেজে কতটা, ওর আচ্ছা। কন্ট্রিবিউশনটা পুরো ইমেজে কতটা, ইমেজ বলে কথা না, মানে পুরো একদম সেট আপটাতে ওর কন্ট্রিবিউশন কতটা। যে কোনো বিষয়ে যখন আমরা নর্মালাইজ করি, নর্মালাইজেশন কথাটার মানেটাই হলো যে পুরো ওভারঅল সিনারিওতে ওর ইফেক্ট কতটা সেটা আমি ওই ভ্যালুটা দেখেই বুঝতে পারবো, ওর আশেপাশের ভ্যালু আমার দেখতে হবে না। কি বললাম, বোঝা গেল কিনা? ঠিক আছে দাদা, বুঝেছি। তাহলে এই নর্মালাইজেশনটা বেসিক্যালি করা হয় হচ্ছে সিম্পল প্রবাবিলিস্টিক অ্যানালিসিস। মানে প্রবাবিলিস্টিক অ্যানালিসিস মানে সিম্পল, আমি যদি এখানে ভালো করে বোঝো, এখানে 8টা জিরো আছে, আমি আর আর কার কতগুলো কি আছে আমি জানতে চাই না, কিন্তু আমি জানতে চাই যে এই 8টা যে জিরো আছে এইটা সিগনিফিকেন্ট কিনা, মানে এই ইমেজটাকে ডমিনেট করছে কিনা, বা কতটা ডমিনেট করছে, কতটা এফেক্ট দিচ্ছে এই 8টা জিরো, সেইটা বুঝতে গেলে তাহলে এইটার
মানে এই যে 8, এইটা কার উপর ডিপেন্ড করে? এইটাই টোটাল কতগুলো পিক্সেল আছে তার উপরেই ডিপেন্ড করে না? এই যদি টোটাল পিক্সেলের সংখ্যা অনেক কম হয় তখন এই 8টা একটা ভ্যালুয়েবল জিনিস, অনেকটা বড়। কি বললাম বোঝা গেল? কিন্তু এই যদি টোটাল পিক্সেল এই 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 ইমেজটাই মনে করো হচ্ছে 1024 × 1024 সাইজের, তাহলে 0 আছে 8টা, এটা কি ম্যাটার করে? না। না। সেই জন্য আমরা যেটা করলাম, আমরা নর্মালাইজ করে দিলাম। তাহলে নর্মালাইজ করার জন্য আমরা দেখো m * n দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে ডিভাইড করলাম। m * n টা মাল্টিপ্লাই করে সেটাতে ডিভাইড করে দিলাম। তাহলে এইটাকে প্রবাবিলিটি বলা হচ্ছে। কেন প্রবাবিলিটি? মানে প্রবাবিলিটিতেও তাই হয়, নাম্বার অফ অকারেন্স ফেভারেবল টু দ্যাট কেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অকারেন্স। বোঝাচ্ছি প্রবাবিলিটির ব্যাপারটা। তার আগে তুমি ই করো, সেটা হচ্ছে n কেটা হচ্ছে ওই নাম্বারগুলো মানে 0 কতবার ইয়েস, না, নাম্বার অফ পিক্সেল হ্যাভিং ইন্টেন্সিটি আর কে। আচ্ছা যেহেতু আর মানে পি অফ আর কে ইকুয়াল টু দিয়ে লিখছি, কি বললাম বোঝা গেল কিনা? জিরোর জন্য যদি লিখতে হয় তাহলে পি অফ 0 লিখবো, তখন n0 বলবো, আর 0 বেসিক্যালি n0 বলবো। মাথা ঢুকলো কিনা? হ্যাঁ দাদা। তার মানে এইটা ডিভাইডেড বাই nm, এই m আর n, mটা হচ্ছে ওর উইডথ আর nটা হচ্ছে ওর হাইট ইমেজের। বুঝতে পারলাম? ইমেজের হাইটের উইডথ। হ্যাঁ দাদা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি অঙ্কের রেসপেক্টে চিন্তা করি, তাহলে দেখো ইমেজটা দেখো 5x5 সাইজের ইমেজ। তাহলে এটাকে নর্মালাইজ করতে দিলে আমরা দেখো 25 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে যেই 25 দিয়ে ডিভাইড করে দিলাম এইটাকে আমরা প্রবাবিলিটি বলছি। দেখো প্রবাবিলিটি অফ ইন্টেন্সিটি আগে ছিল নাম্বার অফ ইন্টেন্সিটি, এখন হয়ে গেল প্রবাবিলিটি অফ ইন্টেন্সিটি। কেন প্রবাবিলিটি বললাম এটা বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা বুঝেছি। এইবারে এই একটা প্রবাবিলিটি তুমি যদি দেখো, তাহলে দেখো তুমি বলতে পারবে যে ওটার কন্ট্রিবিউশনটা কত। তাহলে এই যদি কোনো একটার প্রবাবিলিটি 1 এর কাছাকাছি থাকে, তার মানে বুঝবে ওই ইন্টেন্সিটিটাকে যদি তুমি চেঞ্জ করো পুরো ইমেজে খুব বেশি পরিমাণে চেঞ্জ ঘটবে। হ্যাঁ বলো বোঝা গেছে কিনা? বুঝেছি। তা এই হচ্ছে একটা ইমেজ। এই ইমেজটার যখন মানে ইন্টেন্সিটির রেঞ্জটা 0 থেকে 255 এর মধ্যে, এই ইমেজটার যখন হিস্টোগ্রাম ক্যালকুলেট করা হলো তখন এরকম একটা হিস্টোগ্রাম দেখতে পাওয়া গেল। যেহেতু এটা ব্রাইট ইমেজ দেখো খুবই, সেহেতু ইমেজটার হিস্টোগ্রাম দেখো ব্রাইটের দিকের ইগুলো বেশি, দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা। ফ্রিকোয়েন্সি দেখো বেশি, হোয়াইটের ফ্রিকোয়েন্সি দেখো কত উঁচু অব্দি গেছে। তার নাম্বার অফ পিক্সেল হোয়াইটের দিকে অনেকটা বেশি, ঠিক? এই যদি ডার্ক ইমেজ নিলে দেখো এইটার ইন্টেন্সিটিটা ইসের দিকে বেশি, ডার্কের দিকে নাম্বার অফ পিক্সেলের সংখ্যা বেশি। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা। এই এই জিনিসগুলো বোঝা যায়, এই জিনিসগুলো দিয়ে অত এক্সাম্পল বলার কোনো মানে হয় না। হ্যাঁ, আর একটা মোটামুটি দেখো প্রপার যদি একটা ইমেজ নিই, হাই কন্ট্রাস্ট ইমেজ, সেইখানের ক্ষেত্রে দেখো আমাদের ইন্টেন্সিটি মানে ইটা দেখো, ইন্টেন্সিটিটা দেখো পুরো যে ইন্টেন্সিটি লেভেলটা আছে সেটা জুড়ে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমার যদি একটা হাই কন্ট্রাস্ট হাই কোয়ালিটি ইমেজ পেতে হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার হিস্টোগ্রামটা মোটামুটি কিন্তু কি হবে, ছড়ানো ছেটানো হবে পুরো রেঞ্জের উপর। তাহলে এইখান থেকেই চলে আসে হচ্ছে ইকুয়ালাইজেশনের লজিক, যে তাহলে একটা ইমেজকে যদি আমায় হাই কোয়ালিটি হাই ডেন্সিটি মানে হাই কোয়ালিটির হাই কন্ট্রাস্ট ইমেজে কনভার্ট করতে হয়, তাহলে আমায় হিস্টোগ্রামটাকে ইকুয়ালাইজ করতে হবে। ইকুয়ালাইজ করা মানে ওই যে এক সাইডে হিস্টোগ্রামটা সরে যাচ্ছিল, এইটাকে কোনোভাবে আমায় ছড়িয়ে ছড়িয়ে পুরো রেঞ্জ জুড়ে আনতে হবে। পুরো রেঞ্জ জুড়ে যদি আমি আনতে পারি তাহলে ইকুয়ালাইজ হয়ে যাবে, তাহলে এই ধরনের কোয়ালিটির ইমেজ আমি দেখতে পাবো। বলো আইডিয়াটা বোঝা গেল কিনা? হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কেন দরকার? বুঝেছি দাদা। তাহলে এইবার এইখানে
পিওর ম্যাথামেটিক্স আসবে জায়গাটাতে। তাহলে আমরা আবার থিওরিতে ফিরে যাই, তারপরে আমরা আবার এক্সাম্পলে আসবো এখানে। তাহলে মনে করো আমরা ধরে নিলাম যে আমাদের যে ইনপুট ইন্টেন্সিটিটা আছে, তাহলে এই যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করছি এইটাও তো ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন, কারণ ইন্টেন্সিটি লেভেল চেঞ্জ করতে হবে আমায়। এটা বোঝা যায় কিনা যে ইন্টেন্সিটি লেভেল চেঞ্জ করতে হবে আমায়? হ্যাঁ দাদা। তাই তো? তাহলে তাহলে আমরা বলছি যে আমাদের এইটা হচ্ছে ইনপুট ইমেজের ইন্টেন্সিটি, যেইটা রেঞ্জ হচ্ছে 0 থেকে L-1 এর মধ্যে। তার উপরে আমি একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি, করে আউটপুট ইমেজের এটা করছি। এবার এই যে ট্রান্সফরমেশনটা আছে এটাকে দেখো মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন বলছি। এবার মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন কথাটার মানেটা হলো যে এই নিচেই ব্যাপারটা বলা আছে বেসিক্যালি, যে এমন ভাবে আমরা ইন্টেন্সিটিটা করব যেন আর এর ভ্যালু যদি আমি বাড়াই তাহলে টি অফ আর এর ভ্যালুও বাড়বে। তার মানে আর যত বেশি হবে এস এর ভ্যালু তত বেশি হবে, মানে সমানুপাতিক। মনোটোনিক্যালি ইনক্রিজিং কথাটার মানে হচ্ছে সমানুপাতিক রিলেশন থাকবে। হ্যাঁ কি দাদা। বললাম? হ্যালো, ঠিক আছে দাদা। তা এইবার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের ক্ষেত্রে একটা জিনিস একটু ভালো করে অবজার্ভ করো। আমরা যদি এই ছবিটার দিকে আসি, এই ক্যালকুলেশন গুলো আসি সব আসছি, আমরা যদি এই ছবিটার দিকে আসি, এইখানে দেখো ডার্ক ইমেজের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের পুরো হিস্টোগ্রামটা দেখো মানে ওই নিচের দিকেই আছে। এবার এইটাকে যখন ইকুয়ালাইজ করে আমি ছড়িয়ে দিতে চাই, তার মানে কি, তার মানে এই যে ওপরের যে এই যে ইটা আছে, পিকটা আছে, এই পিকটা এতটা হয়েছে কেন? তার কারণটা হচ্ছে এই ইন্টেন্সিটি, মনে করো এই ইন্টেন্সিটিটা মনে করো 10, তাহলে 10টা 200 বার আছে, সেই জন্য এত বড় হয়েছে। তার মানে এইটা বোঝা যাচ্ছে যখন ইকুয়ালাইজ করে দেবো, যখন ছড়িয়ে যাবে, তখন এই 10টা কিন্তু নেমে আসবে। নেমে আসবে। মানেটা কি? তার মানে এই 10-এর অকারেন্সটা কমে যাবে, তার ফ্রিকোয়েন্সিটা মানে কমে যাবে। তার মানে কি এই 10-এর কিছু লোককে, মানে এই 200টা পিক্সেলকে আমরা এরকম করব যে 200টা পিক্সেলের মধ্যে 50টা পিক্সেল হয়তো 12 হয়ে গেল, 50টা পিক্সেল হয়তো 11 হয়ে গেল, 50টা পিক্সেল হয়তো 9 হয়ে গেল, 50টা পিক্সেল হয়তো 10ই রইল। কি বললাম, বোঝা গেল কিনা? জাস্ট আমি বোঝানোর জন্য জায়গাটা, আইডিয়াটা, মানে বেসিক আইডিয়াটা বললাম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ দাদা। তাহলে এইবার সেইটার লজিকে যদি আমরা শুরু আসি, আমরা একটু আগে পরে করে জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইখানের ক্ষেত্রে ইনভার্স অ্যাপ্লাই করছি, এগুলো থিওরিটিক্যালি জিনিসটা প্রুফ করা, মানে প্রুফ করার লজিক, যে আমরা এমন ভাবে অ্যাপ্লাই করব যেন সেম জিনিসের ইনভার্স অপারেশন অ্যাপ্লাই করলে আমি আবার যেন অরিজিনাল ইমেজটাও ফিরে পাই। তার মানে আমাদের অপারেশনটা কিন্তু বাই ডাইরেকশনাল হতে হবে, যে আমি এমন একটা ফাংশন ডিফাইন করব যেই ফাংশনটার ইনভার্স ফাংশন বার করা সম্ভব, আউটপুট ইমেজের উপর ইনভার্স ফাংশনটা অ্যাপ্লাই করলে আমি আবার যেন ইনপুট ইমেজ ফিরে পাই। মাথা ঢুকেছে? হ্যাঁ দাদা। এইবার এইখানের ক্ষেত্রে এবার যেহেতু ইনভার্স ফাংশনটাও বার করতে চাই, তাতে এইখানে একটা গড়বড় হয়ে গেল। আমরা বলেছিলাম যে টি আরটা মনোটোনিক বলেছিলাম। আচ্ছা, মনোটোনিক আর স্ট্রিক্টলি মনোটোনিক এর মধ্যে পার্থক্য একটুখানি যদি বোঝার চেষ্টা করো, বা মনোটোনিকের ক্ষেত্রে বোঝার চেষ্টা করো। মনোটোনিক মানে কি বললাম, একজন বাড়লেও আরেকজন বাড়বে, তাই তো? এটা সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক। কিন্তু মোনোটোনিকের ক্ষেত্রে আমাদের লজিকটা হচ্ছে যে স্টেবলও থাকতে পারে, সেমও থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল, এইটা হচ্ছে মোনোটোনিক কার্ভ। দেখো যত এদিকে যাচ্ছে, এক্স যত বাড়ছে তত কার্ভটা উপরের দিকে যাচ্ছে। কিন্তু দেখো একটা রিজিয়ন আছে যেখানে সেম থাকছে, তাহলে মোনোটোনিকের ক্ষেত্রে কিন্তু সেম অ্যালাউড, কিন্তু ডিক্রিজ কখনো করবে না। মোনোটোনিক কার্ভের ভ্যালু এক্স আগানোর সাথে সাথে কোনোদিনও ডিক্রিজ করবে না। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ দাদা। কিন্তু কিন্তু সেম থাকতে পারে। কিন্তু এই রকম যদি সেম থাকে তাহলে দেখো গড়বড় হয়ে গেল। কেন গড়বড় হয়ে গেল? তাহলে দেখো তখন আর আমাদের দেখো এই ভ্যালুর জন্য আমি যা পাচ্ছি, আউটপুট পাচ্ছি, এই ভ্যালুর জন্য আমি সেম আউটপুট পাচ্ছি।
এই ভ্যালুর জন্য আমি সেম আউটপুট পাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ এই ম্যাপিংটা করা অসুবিধাজনক না, তার মানে টিটা বার করা কোনো অসুবিধাজনক না, কিন্তু টি ইনভার্স কি করে বার করবো? এইগুলো তো আলাদা আলাদা ভ্যালু। এইটা মনে করো, হুম ভালো করে বুঝবে কথাটা কি বলছি। এই এইটা মনে করো আমি জাস্ট একটু ভ্যালু দিয়ে বলি, তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এই পার্টটা মনে করো আমি বলছি হচ্ছে 10, তার মানে এই লাইনের উপর যে কটা পয়েন্ট আছে সবারই ভ্যালু 10 আউটপুট, হ্যাঁ কিনা? হুম 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 এইটার ভ্যালু মনে করো 10, এইটার ভ্যালু 11, এইটার ভ্যালু 12, এইটার ভ্যালু 13, এইটার ভ্যালু মনে করো 14। তাহলে 10 ইনপুটে 10 থাকলে সেটা আউটপুটে ম্যাপ হচ্ছে 10 হিসাবে, ইনপুটে 11 থাকলেও সেটা আউটপুটে ম্যাপ হচ্ছে 10 হিসাবে, ইনপুটে 12 থাকলেও সেটা আউটপুটে ম্যাপ হচ্ছে 10 হিসাবে, ইনপুটে 13 থাকলেও সেটা আউটপুটে ম্যাপ হচ্ছে 10 হিসাবে, ইনপুটে 14 থাকলেও সেটা আউটপুটে ম্যাপ হচ্ছে 10 হিসাবে, হ্যাঁ কি না? হুম হ্যাঁ দাদা আর এইটা হচ্ছে আমাদের আর, আর এইটা হচ্ছে আমাদের এস। ইনভার্স অ্যাপ্লাই করার সময় গড়বড় হয়ে যাবে না? আমি এবার যখন 10 আছে তখন আমি কি করে বুঝবো ইনভার্স করার সময়? কারণ আমরা এইমাত্র হুম হুম বললাম হুম ইনভার্সটাও করতে হবে আমাদের, মানে এমন ভাবে করবো যেন ইনভার্সটাও পসিবল হয়। তাহলে টি ইনভার্স এস যখন করে আর বার করতে চাইবো তখন কি মনোটোনিক হলে করা সম্ভব হবে? না কেন সম্ভব হবে না? কারণ আমি 10 দেখে আমি কোনটাতে কনভার্ট করব? তখন তো ইনপুট এটা, এই পার্টটা। তাহলে আমি এতগুলো 10 দেখতে পাচ্ছি, আমি কি করে বুঝবো কোন 10টা 10এই কনভার্ট হবে, কোন 10টা 11তে কনভার্ট হওয়া উচিত? কি বললাম, বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা না বুঝে কিন্তু হ্যাঁ বলো না, জায়গাটা কিন্তু। না না বুঝেছো হ্যাঁ, সেই জন্য আমরা যেটা বললাম যে আমরা বললাম যে না তুমি এ পয়েন্টটাকে চেঞ্জ করো, এ পয়েন্টটাকে চেঞ্জ করে স্ট্রিক্টলি মনোটনিক করো। স্ট্রিক্টলি মনোটনিকের ক্ষেত্রে আমাদের সেম থাকতে পারে না, একদম পিওর সমানুপাতিক, বাড়লে বাড়বে, কমতে পারে না কোনোদিনও। আচ্ছা ভালো বোঝা গেল কিনা? ঠিক আছে দাদা এইবার এটা লিনিয়ার নয়, লিনিয়ার হতে হবে সেটা কিন্তু একবারও বলিনি। মানে আমি সমানুপাতিক কথাটা বললাম, সমানুপাতিক লিনিয়ার হয়, সেজন্য সমানুপাতিক এখানে দেখবে কোথাও লেখা নেই। লেখা নেই কেন, তার কারণটাই হচ্ছে এইটা, এটা লিনিয়ার না। লিনিয়ার যদি হতো ওই আবার সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ওই রকম দাগ হতো। তার মানে এরকম যে এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স যদি 2x হয় ওয়াই যে 2x হবে তার কোনো মানে নেই। হুম কিন্তু এক্স 2x হলে ওয়াই বাড়বে, ওয়াই কমবে না কখনো। কিন্তু অ্যামাউন্টটা যে 2x হবে এটার কোনো গ্যারান্টি নেই, এখানে হয়তো অ্যামাউন্টটা 2.5x হতে পারে বা 1.8x হতে পারে। কি বললাম, বোঝা গেল কিটা? ঠিক আছে দাদা সোরা বোঝা গেল জায়গাটা? আর এই যদি 2x বাড়লে 2x 2 মানে y ও 2 দ্বিগুণই বাড়তো, সেরকম যদি হতো তাহলে এই গ্রাফটা ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে স্ট্রেট লাইন হয় সেরকম হতো, কিন্তু সেইটা কিন্তু বলছি না আমরা। তাহলে আর মনোটোনিক্যালি আর আর মনোটনিকের ক্ষেত্রে হচ্ছে কি 2x হলে y থাকতো মানে y না ইন্টু না না 1 না না না, মনোটোনিকের ক্ষেত্রে 2x থাকলে 2x এ বাড়তো অথবা সেম থাকতো, সেমই থাকবে সেটা বলছি না তো, এই পুরোটা মনোটোনিক কার্ভ। ভুল বুঝলে কেন? যখন সেম থাকবে তখন তো ওই প্রবলেম, টা বার করা প্রবলেম হ্যাঁ তখন ইনভার্স ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে কিন্তু বুঝে মনোটোনিক মানে এইটা যে সেমই থাকবে, মনোটোনিক কথাটার মানে হচ্ছে ইনক্রিজ করবে, কিন্তু মানে মনোটোনিকের ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি ডিক্রিজ করবে না কখনো। এক্স এর ভ্যালু বাড়াতে থাকলে ওয়াই এর ভ্যালু কোনোদিনও ডিক্রিজ করবে না, আইদার বাড়বে অথবা সেম থাকবে। আর হ্যাঁ দাদা স্ট্রিক্টলি মনোটোনিকের ক্ষেত্রে বাড়বেই সবসময়। ঠিক আছে দাদা তাহলে এইটা বোঝা গেল, এইটা 1 to 1 ম্যাপিং। এবার যেহেতু 1 to 1 ম্যাপিং, সেহেতু ইজিলি আমরা ইনভার্স ক্যালকুলেট করতে পারবো। হুম হ্যাঁ কিনা বোঝা যায় কিনা বলো?
বুঝেছি দাদা। তো এইটার ক্ষেত্রে বেসিক এই এই জিনিসটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন। আমার মনে হয় না তোমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কেউ জানো, সেহেতু আমার মনে হয় এই পার্টটা অ্যাভয়েড করাই দরকার। প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এগুলো পড়েছো কখনো? মানে x0 x1 x2 ওগুলোতে এফেক্টস কি হবে? শুধু র্যান্ডম ভেরিয়েবল না, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশন, এই কথাটার নাম শুনেছো? আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল ক রকমের হয়? ও এইচ এন এ লিখেছে কি, মানে কি ওটার? হ্যাঁ না দুটোই? না বলেছে। আচ্ছা না, বলো, র্যান্ডম ভেরিয়েবল দু রকমের হয়, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, হুম। আমাদের র্যান্ডম ভেরিয়েবল দু রকমের। র্যান্ডম ভেরিয়েবল মানে জানো প্রবাবিলিটিতে? হ্যাঁ, ওই তো ইয়েগুলো চেঞ্জ হবে, মানে x0 x1 অকারেন্সটা মানে কতবার ইয়ে হচ্ছে, ঠিক মানে আছে যাই হোক। তা কতবার কতবার একটা কয়েনকে ইয়ে করলে হেড বা টেলের অকারেন্সটা কতবার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তা র্যান্ডম ভেরিয়েবলের আমরা দু রকম বলছি, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিটের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ডিফাইন করি সেইটাকে বলা হয় হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেটা মাস ফাংশন মানে ফাংশনটা ডিফাইন করি তাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এইটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এবার বুঝতেই পারছো আমরা কার্ভ দেখেই দেখতে পেলাম যেটা কন্টিনিউয়াস কেন হচ্ছে, কারণ আমাদের মনোটোনিক্যালি ইনক্রিজিংটা কন্টিনিউয়াস হয়। হুম। ঠিক আছে, যে ডিসক্রিট যদি হয়, ডিসক্রিটের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন যেহেতু ডিসক্রিট, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা ডিসক্রিট, তাই জন্য কিছু মানে খুব সহজভাবে বলছি জিনিসগুলো, কিছু ছোট ছোট ভ্যালু মানে কিছু ভ্যালু থাকে। ডিসক্রিট কথাটা মানে কি? টুকরো টুকরো ভ্যালু। হুম। তাহলে যেহেতু টুকরো টুকরো ভ্যালু হয়, সেজন্য প্রবাবিলিটি মাস ফাংশন বার করতে গেলে এইখানে সামেশন ইউজ করা হয়, কারণ কতগুলো ভ্যালুর যোগফল। হুম। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেহেতু এটা কন্টিনিউয়াস ভ্যালু, সামেশন করা সম্ভব না, যোগ করা সম্ভব না। হুম। তাহলে আমরা সবসময় ইন্টিগ্রেশন। জানি যে যখন যখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে যখন যোগ করা সম্ভব হয় না, তখন আমরা ইন্টিগ্রেট করি। হ্যাঁ। তাহলে এটা বোঝা যাওয়া উচিত। হ্যাঁ দাদা। তাহলে খুব সহজ লেভেলে চিন্তা করো জাস্ট যে আমরা ইন্টিগ্রেট কেন করলাম, খুব টেকনিক্যালি না বলে, মানে বেসিক্যালি আমরা এখানে সাম বার করার চেষ্টা করছি। হুম। হুম। বোঝা গেল? বুঝেছি। হ্যাঁ দাদা। তার মানে এই ক্যালকুলেশনটা অত যদি না বুঝতে পারো তাহলে ছেড়ে দাও, লাগবে না আপাতত, কারণ তোমাদের প্রবাবিলিটি কখনো সিলেবাসে ছিল না। তা এইখানের ক্ষেত্রে জাস্ট আমরা এই জিনিসটা করে ঠরে নিয়ে আলটিমেটলি যেটা আমরা পেলাম সেই সেই জিনিসটাই শুধু কাজে লাগবে। সেইটা হচ্ছে এই যে প্রবাবিলিটির রেসপেক্টে আমরা যেটা পেলাম 1 বাই প্রবাবিলিটি অফ এ, সেইটা পেলাম হচ্ছে 1/L-1, আর এস অফ কে এই জিনিসটা পেলাম সাম ওভার এটা। বলো বোঝা যায় ঠিক কিনা? আছে। হ্যাঁ। এইটারই দেখো জেনারেলাইজড, এইটারই দেখো মানে এক্ষুনি এক্সাম্পল যেটা করলাম সেইটারই এটা জেনারেলাইজড ইকুয়েশন, হ্যাঁ কিনা? হুম। ঠিক তো? এতক্ষণ দেখো আমরা এইটুকু পার্ট শুধু জেনেছিলাম, এইটুকু পার্ট শুধু জেনেছিলাম, বাকি পার্টটুকু শুধু জাস্ট আমি এই এই মুহূর্তে এই ক্যালকুলেশনটা করে পেলাম, আর কিচ্ছু না পার্থক্য। হুম। 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 এইটুকু তো আগেই ডিফাইন করেছিলাম, সেটা বোঝা যায় কিনা বলো? হ্যাঁ দাদা। সে তো হ্যাঁ। তাহলে এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে, আর যদি অসুবিধা থাকে তাহলে বলো, আমি পড়ি দেবো ওখানে। না না, এই তো এটা তো হিস্টোগ্রামের এটাই, হ্যাঁ মানে অকারেন্স হ্যাঁ প্রবাবিলিটির অকারেন্স, ওই। কিন্তু নতুন পার্টটা ভালো করে বোঝো যেটা আমাদের ওই ইন্টিগ্রেট করে আসলো। মানে আমি যে এই যে ইন্টিগ্রেট করলাম, এই হুম। ইন্টিগ্রেট এই যে ইন্টিগ্রেশনটা করলাম, তাহলে এই ইন্টিগ্রেশনটার ফলে আলটিমেটলি আমরা ওই জিনিসটাকে সামেশন ওয়াইজ লিখলাম। এবার এই যখনই তুমি বলতে পারো ইন্টিগ্রেশনকে সামেশন দিয়ে যখনই আমি রিপ্লেস করি, তখনই কিছু পরিমাণে এরর থাকে, সেটা থাকে, সেই জিনিসটা আসে। কি বললাম বোঝা গেল কিনা?
ঠিক আছে। তা এইটার ক্ষেত্রে দেখো, তাহলে আমরা যদি এই ছবিটার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি এই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন মেথডটা, এই ফর্মুলাটা বেসিক্যালি এসকের এই ফর্মুলাটা, তাহলে আমরা এরম ধরনের একটা পাই। তাহলে এইখানে দেখো, বুঝতেই পারছো পুরো লেভেল জুড়ে ইকুয়ালাইজ হচ্ছে, তাহলে একটা ইউনিফর্ম আমি পি দিয়ে পাবো। ভালো বোঝা গেল কিনা? ঠিক আছে। তা এইটার ক্ষেত্রে তাহলে বেসিক অঙ্কটা করো ইকুয়ালাইজেশনের। আচ্ছা দেখেই ফেলো, আর করতে করে সমস্যা লাগবে। তো এটা একটা বেসিক অঙ্ক। তো এইখানের ক্ষেত্রে ওই সেম জিনিস দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে 64x64 একটা ইমেজ আছে। ইমেজটাতে 3 বিট রিপ্রেজেন্ট করা হয়েছে। 3 বিট রিপ্রেজেন্ট মানে ইন্টেন্সিটিটা 0 to 7 এর মধ্যেই লাই করবে। তাহলে যেহেতু ইন্টেন্সিটি ভ্যালু 0 থেকে 7 এর মধ্যে লাই করবে, তাই জন্য R0 হচ্ছে 0। তাহলে এগুলো হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু গুলো, ইনপুট ইন্টেন্সিটি ভ্যালু। বোঝা গেল? বুঝেছি। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা যেটা বলছি, এই যে 0 নম্বর ইনপুট মানে 0 নম্বর ইন্টেন্সিটি 790 খানা ইসে আছে, রুমে আছে, পিক্সেলে আছে। এইবার এইটা দিয়ে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করলাম। হ্যাঁ। এইবার নেক্সট আমাদের কি কাজ? এই প্রবাবিলিটি গুলোর উপরে বেস করে কি করা? এই সামেশনটা অ্যাপ্লাই করা, করে এসকের ভ্যালুটা ক্যালকুলেট করা। তাহলে সেই জিনিসটা অ্যাপ্লাই করো, এখানে আর দেয়নি, করো হাতে করো। চলো, আচ্ছা এত বড় এক্সাম্পলটার উপরে করবে নাকি কি করবে? ছোট এক্সাম্পলের উপর করবে? এটাই মনে হয় ছোট এক্সাম্পল আছে। একটা ভ্যালু জাস্ট ক্যালকুলেট করতে পারলে তুমি বাকিটুকু বুঝতে দেবে। এক্সাম্পলটা কোথায়? আচ্ছা যাই হোক, করো হাতেই করো, ওই ওই এক্সাম্পলটার উপরই হাতে করো। হিস্টোগ্রাম ম্যাচিং পরে করো, হিস্টোগ্রাম ম্যাচিং এখন করো না, করো। তা এইটার ক্ষেত্রে আমরা এবার মনে করো এই এস মনে করো 0 বার করবো। তো S0 ডেফিনিশনটা লিখে মানে এই ইকুয়েশন অনুযায়ী লেখো। আচ্ছা এই টেবিলটার করো, ছবি তোলো, স্ক্রিনশট নাও এই ছবিটার। নিয়েছি দাদা। এইবার চলো, এইবার এইখানে এই যে ইকুয়ালাইজ হিস্টোগ্রামটা এরকম আসা উচিত। তা আমরা তো আরো অত বড় মানে অতগুলো ক্যালকুলেট করতে পারবো না, এখানে অনেক আছে। তাও কিছু করা যাক। এইবার এই ইকুয়েশনে কে এর ভ্যালু কি? কে এর ভ্যালু আমাদের 0 থেকে কত 7 এর মধ্যে লাই করে। তাহলে S0 ক্যালকুলেট করো, তারপরে S1 ক্যালকুলেট করো, S2 ক্যালকুলেট করো, এরকম ভাবে ক্যালকুলেট করো সবকটা। ওই টেবিলে দেখো কিছু ডেটা রয়েছে অলরেডি রাখা। করো, আমি 5 মিনিটে আসি। ঠিক আছে।
তাই S0 ক্ষেত্রে আমাদের খুব একটা কিছু তো ক্যালকুলেট করার নেই। S1 বার করো। ঝট করে S1টা বার করো, S1 বার করলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো, বুঝে যাবো। হ্যাঁ, তাহলে S1 যদি বেরোয় থাকে, তাহলে এই জায়গাটা দেখো আমরা একটু অবজার্ভ করতে পারি এখন এইখানকার গ্রাফটা। তাহলে এই মাত্র দেখো তোমরা বার করলে S1 কত বেরোলো, 1 পয়েন্ট কত S1? হুম, আচ্ছা তুমি কোন ভ্যালুগুলো ইউজ করছো বলো তো? আচ্ছা একটা জিনিসে করেছো, আচ্ছা আগে বার করে নাও তারপরে বলছি। একটা জিনিসে একটু বুঝতে ভুল করেছো। বার করো S0, S1, S2 বার করো, তিনটে বার করো, তারপরে আমি বলছি। একটা বার করো। S0 কত বেরোলো? তাহলে এই ভ্যালুগুলো তুমি দেখো বার করলে কার উপর বেস করে? এই ভ্যালুগুলো তুমি বার করলে পিআর এর উপর বেস করে। তা পিআরটা কার উপর বেস করে আমরা ক্যালকুলেট করেছিলাম? পিআরটা অরিজিনাল ইনপুটের উপর বেস করে ক্যালকুলেট করেছিলাম, পিআর আর কে। তাহলে আমরা দেখো এই অরিজিনাল এই হিস্টোগ্রামটা পেলাম, এই ভ্যালুটাই বেরোলো। জিরোর জন্য দেখো এই মাত্র দেখো তুমি করলে, জিরোর জন্য এই যে 0.9 টাইপের সামথিং, ওয়ানের জন্য এখানে আছে 2.5 টাইপের, মানে 0.25 টাইপের। তোমার মনে হয় অন্য কিছু বেরিয়েছে, সেটা ক্যালকুলেশনটা হয়তো গড়বড় করেছো। হ্যাঁ ঠিকই আছে, 2.5 এর 0.25 এর কাছাকাছি এসছে। তাহলে এইগুলো এসছে, হ্যাঁ কিনা, বোঝা যায় কিনা?
হ্যালো, দাদা, হুম L-1টা কি ধরবো? হুম বলছি, L-1 7। অলওয়েজ 7 তো? হুম, এই তো সেজন্যই তো অলওয়েজ 7 না হলে এই গ্রাফটা আমি পাই কি করে? না তাহলে একটা বলছি, মানে ফার্স্টে S0 ক্ষেত্রে আমার আলাদা বেরিয়েছে। কি করে? মানে L-1টা আমি 7 নিয়েছি, আর যে হচ্ছে গিয়ে 0 থেকে 0, তার মানে হচ্ছে গিয়ে 0.19। কোনটা? যে হচ্ছে 0 থেকে 0। হুম। আর হুম NJ/MN ওটা হচ্ছে গিয়ে 0.19 বেরিয়েছে, মানে ওই চার্টেই দেওয়া আছে। হুম এই দুটোকে গুণ করলে আলাদা বেরোচ্ছে তো 1.33। কত বেরোচ্ছে? হ্যাঁ, না ঠিকই আছে তো, ঠিকই আছে সেইটা। এবার সেইটা তুমি অ্যাপ্লাই করছো এইটার উপরে। ও আচ্ছা আচ্ছা, সরি আমি এবার দেখিনি। এইটার উপরে অ্যাপ্লাই করলে 1 বাই, মানে L-1 আর এই L-1 কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি। পিএস এখানে নোটেশনে কিছু একটা গড়বড় আছে, দাঁড়াও। এখানে নোটেশনে একটা মনে হচ্ছে গড়বড় আছে। এইখানকার নোটেশনের সাথে ওখানকার নোটেশন মিলছে না কেন? আচ্ছা দাঁড়াও দেখি। নোটেশনটা আচ্ছা, ওইটাতে কিছু নোটেশনে হয়তো গড়বড় আছে, এখানের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি এখানে কিছু মিসিং আছে। যাই হোক, আমি ওভারঅল আইডিয়াটা তোমায় বলি। তো এইখানের ক্ষেত্রে তুমি যখন এসকেটাকে ডিফাইন করছো, এটা এসকে বেরোচ্ছে তুমি যেটা বলছো, হুম ঠিক আছে? কিন্তু আমি এই যে প্লটটা বার করছি, এই প্লটটা কিন্তু এসকের না, এই প্লটটা হচ্ছে পিআর অফ আর কে। এসকের প্লটটা হচ্ছে এইটা, সেইটা দেখো তোমার তোমার ক্ষেত্রে জিরোর ক্ষেত্রে কত বেরিয়েছে? 1.33। 1.33, সেইটা হচ্ছে এই পয়েন্টটা বের করেছো তুমি। হুম। হুম, তো সেটা অসুবিধাজনক না, আমি এইটাও বার করতে বলেছি তোমায়। আচ্ছা, সরি সরি। তাহলে প্রথমে এইটা বার করো, তারপরে আমরা এই এই কার্ভটা বার করব, তারপরে এই দুটোকে মার্চ করে আমরা এইটা বার করব 3 নম্বর। কি বললাম, মাথা ঢুকেছে? সেকেন্ড কার্ভটা হচ্ছে গিয়ে তো, মানে সেকেন্ড S1 কার্ভ, এর যেটা, মানে এই সেকেন্ড S0। কার্ভটা হচ্ছে এস কে আর আর কে, এদের ওপর বেস করে ট্রান্সফরমেশনটা হচ্ছে এইটা। হুম আর সেই আর কে এর ভ্যালুগুলো পুট করে প্রবাবিলিটির, মানে আর কে এর এগেইনস্টে প্রবাবিলিটি অফ আর কে এর ভ্যালুটা হচ্ছে এইটা। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। মানে এইটা বেসিক্যালি হচ্ছে এইটা। এখানে একটু নোটেশনে গড়বড় ছিল, সেই জন্য ওই জায়গাটাতে একটু হয়েছে। তাহলে এইটা যেহেতু এখানে ক্যালকুলেট করেছি, তাহলে এইটা অলরেডি আমরা পেয়ে গেছি এই হিস্টোগ্রামটা। হুম 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 এইবার এইটা ক্যালকুলেট করো। এবার এইটা হুম। ক্যালকুলেট করতে গেলে ওটা ওই হবে। বুঝতে পেরেছো? এখানে আমি S2 পর্যন্ত করেছি। হ্যাঁ। হুম, বাকিটা ক্যালকুলেট করো। মানে পুরো একদম S7 পর্যন্ত ক্যালকুলেট করবো? হ্যাঁ হ্যাঁ, করে ফেলো।
দাদা বেরিয়েছে। হুম, এইবার তাহলে এইবার পিক্সেলের রেসপেক্টে বার করার চেষ্টা করো ওই ইন্টেন্সিটিটা দিয়ে। তাহলে আমি যদি পিক্সেলের রেসপেক্টে বার করি তাহলে এবার পিক্সেলের ভ্যালুগুলো কি আসবে, মানে পিএস অফ এস কে, তাহলে এস এর মানে আর্কের বদলে আমি এখন এস কে পুট করব। মানে 1/sk, তাই তো? হুম হুম ঠিক আছে।
একটা ইমিউনোলজিক্যাল হাইপার ইমিউন একটা সিস্টেম, বড়দের এমআইএসএ হচ্ছে একই রকম ব্যাপার, একটা ইমিউনোলজিক্যাল সিস্টেম ইন অ্যাডাল্ট। এইচএলএইচ হচ্ছে মানে এক ধরনের হাইপার ইমিউন স্টেট যেখানে হ্যাঁ দাদা বেরিয়েছে। মিলেছে। ইমিউনোলজিক্যাল প্যারালাইসিস হচ্ছে টুয়ার্ডস নেগেটিভ অ্যাসপেক্ট। প্রথমেরটা তো দেখে এবং এই লাস্ট 14 মাস ধরে ক্রমাগত এইগুলোর সঙ্গে ফাইট করে জেনারেলি সব ডাক্তাররাই একটা প্রেশারে আছে, কাকে কখন ছাড়লে ভালো হবে তার কোনো কিন্তু ডেফিনিট গাইডলাইন। ডেঙ্গুর মতো আমি বারবার ডেঙ্গুর উদাহরণ সুমনে এইখানে এসে উঠিয়ে আনি। ডেঙ্গুর মতো কোনো প্লেটলেট নাম্বার নেই যে 8টা প্লেটলেট হয়ে গেলে আপনি নিশ্চিন্ত আর কিছু হবে। তো এই না দাদা মেলেনি। ডেফিনেটলি একটা গ্রুপ অফ পিপলের বক্তব্য হচ্ছে যখন ট্রান্সমিশন রেট খুব হাই। আচ্ছা ই করো, কি কি ক্যালকুলেশন করলে এইখানের ক্ষেত্রে এই ভ্যালুগুলো তো তুমি জানো। এগুলো দিয়ে দিয়েছে। এইটা ট্যাবুলার ফরম্যাটে লিখবে, তো ট্যাবুলার ফরম্যাটে লিখলে বেশি বুঝতে পারবে ভালো। না এটা দিয়ে দিয়েছে কোথায়, এটা আমরা ক্যালকুলেট করলাম। এইখানে এরকম ভাবে লেখা রয়েছে, তোমায় ক্যালকুলেট করতে হবে, তোমায় শুধু দিয়ে দেবে হচ্ছে এইটা এনকে এর ভ্যালুটা। আর এনকেটা কার জন্য হয়েছে, কোন ইন্টেন্সিটির জন্য, প্রবাবিলিটি গুলো আমরা ক্যালকুলেট করলাম। কি বোঝা গেছে? হ্যাঁ দাদা। এইবার আমরা যেটা বার করব সেইটা হচ্ছে এইখান থেকে বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে সামেশন করতে হবে, মানে এই পার্টটুকু বার করব। ঠিক আছে, তারপরে তার সাথে l-1 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা তুমি একবারও করতে পারো, দুটো পার্টেও করতে পারো। তাহলে আমরা এই পার্টটুকু বার করতে পারি, এইটা বলছে সামেশন করো। তাহলে আমি যদি সামেশন বার করি তাহলে এইখানে তাহলে ফার্স্টের সামেশনটা কি হবে, এইটার সামেশনটা 0 থেকে 0, তার মানে 0.19 ইনটু 0.19 হবে। হ্যাঁ, তারপর এটা কত হবে? তারপর এটা হচ্ছে 0.19 প্লাস 0.25 মানে এটা কত হচ্ছে 0.44। 44 এরকম ভাবে সবকটা কত হয়? 0. তারপর এটা হচ্ছে 0.65, তারপর এটা হচ্ছে 0.81, 81, তারপর এটা হচ্ছে 0.89, 95, তারপর 95, তারপর 0.98, তারপর 1। 1.0। ঠিক। হুম। এইবার এইটার সাথে l-1 মাল্টিপ্লাই করো। হ্যাঁ, সবকটাকে 7 দিয়ে গুণ করেছি। হ্যাঁ, তাই গুণ করলে কত আসে এটা? ফার্স্ট এটা আসছে হচ্ছে 1.33, তারপর এটা হচ্ছে 3.08, তারপর 4.55, তারপরে S3 হচ্ছে 5.67, তারপরে হচ্ছে 67, তারপরে হচ্ছে 6.23, ঠিকই তো বার করেছে মনে হচ্ছে। তারপরে কি হলো? তারপরে হচ্ছে 6.65, তারপরে হচ্ছে 6.86, আর লাস্ট একটা 7। তাহলে এইবার আমি বলছি, এইবার আমাদের তাহলে কোনটা কোন দিকে ক্লোজ যাচ্ছে, এইটা কোন ইন্টেন্সিটিতে ম্যাপ হবে? 1.33 কোন ইন্টেন্সিটির সাথে ক্লোজ আছে? আমাদের ইন্টেন্সিটি লেভেলগুলো হচ্ছে 0, 1, 2, 3 এরকম ভাবে করতে করতে আপ টু 7 অবধি। তাহলে এই 1.33 এটা কোন ইন্টেন্সিটি লেভেলের ক্লোজ? 1 এর। তাহলে এটা ম্যাপ হবে 1 এ। তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেট। এইটা কোন ইন্টেন্সিটি লেভেলে ম্যাপ হবে? এটা তো 3 এরটা। 3 এ। এইটা কোন ইন্টেন্সিটি লেভেলে ম্যাপ হবে? এটা 4, না না 5, এটা 5, কারণ কারণ 5 আছে। 5 আছে। এইটা তারপরে এটা হচ্ছে 6, তারপরে এটাও 6, তারপরে এটা হচ্ছে 7, তারপরে এটা হচ্ছে 7, আর 7 এরটা তো 7। তাহলে এইরকম যদি হয় তাহলে তার মানে বোঝো, তার মানে 0 নম্বর যেটা আছে এটার রইলো না কেউ, কারণ 0 নম্বর ম্যাপ হয়ে গেছে পুরো 1 এ। আচ্ছা। তার মানে আমাদের এই যদি নতুন টেবিল বানাই একটা,
তাহলে এন কে আর আর কে শুধু টসিলিজুম্যাব বলবে না, যেমন বেভাসিজুম্যাব আছে, টসিলিজুম্যাব আছে, এরকম অনেক ইমিউন মডুলেটিং ড্রাগ আছে যারা আরো ইমিউন প্যারাসিস করে। সেই ড্রাগগুলো দেওয়াই হচ্ছে যাতে ইমিউন রেসপন্সটা কম হয়, যে ইমিউন রেসপন্সটা লাংসটাকে শক্ত করে ফেলে। তো এইটা মনে করো জিরো, তাহলে জিরোতে কি কিছু আছে? না, জিরো তো কিছু নেই। ওয়ানে ওয়ানে এটা হচ্ছে আউটপুট। ওয়ানে 3 আছে। ওয়ানে 3 কি করে আছে রে বাবা? ওয়ান ইন্টেন্সিটিতে তাহলে এখন কতগুলো পিক্সেল আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, 790। 790 খানা পিক্সেল আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুতে 2 তে নেই, 0। টুতে জিরো। কেন? কারণ টু ইন্টেন্সিটিতে দেখো কেউ ম্যাপ হয়নি। হ্যাঁ, থ্রিতে 3 তে হচ্ছে গিয়ে 1023। 1023। চারে 4 নেই। নেই। পাঁচে 5 হচ্ছে গিয়ে 850। ছয়ে 6 দুটো আছে তো। তার মানে টোটাল কতগুলো পিক্সেল হয়ে গেল? আচ্ছা, 5 8 9, 9 8 5, 985। সাথে 7 3 খানা আছে। কত হয়? দাঁড়া করতে হবে। করো। এই সৌরভ, বুঝতে পেরেছো কি করলাম? কেন জিরো হলো ই হলো? 4 4 8। এইবার এটা এন কে বেরোলো, এইবার আবার প্রবাবিলিটি বার করো। এইটার ক্ষেত্রে আবার প্রবাবিলিটি বার করো। দেখা যাচ্ছে যে হিউমিডিফায়ার দিয়ে অক্সিজেন দেওয়া হয় তার জলটাকে রোজ পাল্টানো, হিউমিডিফায়ার গুলোকে বারবার পরিষ্কার করা, ভেন্টিলেটর ইউজ করে সেগুলো ফিল্টার চেঞ্জ করা, এবং সর্বোপরি ইনফেকশন কন্ট্রোল বজায় রাখা। ইনফেকশন কন্ট্রোল মানে আমি একটা পেশেন্ট থেকে পরের পেশেন্টে যখন যাচ্ছি সেই সময় ইনফেকশন কন্ট্রোল করছি। এটা নোটেশনটা কি ছিল জানো? পি কোভিডে হোক নন কোভিডে হোক, আর ইনফেকশন আটকাতে ইনফেকশন কন্ট্রোল এস কে মনে হয় কোনো বিকল্প নেই। এরকম টাইপের নোটেশন ছিল হয়তো। নোটেশনটাতে একটু গড়বড় আছে এখানকার। যাই হোক, প্রবাবিলিটি বার করো। তো 1 এর ক্ষেত্রে প্রবাবিলিটি হবে হচ্ছে গিয়ে 0.19। এটা জিরো হয়ে গেল। এইটার ক্ষেত্রে হবে 0.19 0.19। 9, এটা তারপর 0, তারপরেরটা হচ্ছে গিয়ে 0.25, তারপরেরটা 0, তারপরেরটা হচ্ছে গিয়ে 850, তার মানে হচ্ছে গিয়ে 0.21। তারপরে এই দুটোর প্লাস করবো তো? কেন প্লাস করবে? 0.25 কেন 24। প্লাস করবে? 985 ডিভাইডেড বাই 64 ইন্টু 64। প্রবাবিলিটি কি করে বার করে? 64 ইন্টু 64 খানাই ছিল তো। হুম 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 হুম, তুমি কি ভুলে যাচ্ছ না? এন কে না না, ডিভাইডেড বাই এম ইন্টু এন ছিল বেসিক্যালি। হ্যাঁ, 985 বাই 64 ইন্টু 64। এইবারে কিন্তু বিশেষ কথাতে একদম তালে তাল মিলিয়ে বলছি, আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। বিশেষ যেটা বললো যে কোথাও একটা আমরা বসি, এটা আমাদের বুঝতে হবে। ডাক্তার ভুল করছে, নার্স 0.24। ভুল করছে, ভ্যাকসিনে তারপর এটা করো 448 ডিভাইডেড বাই 64 ইন্টু 64। গল্প, এগুলো সমস্ত সত্যি, এগুলোকে আমাদের সত্যি এবং এগুলোকে কারেক্ট করতে হবে। তার উপরে নিজেদের কারেকশনের কিন্তু একটা সময় এসেছে আমাদেরকে 0.10, আমাদের ওই রকম ক্যাভেলিয়ার বিহেভিয়ার 109 মানে। আচ্ছা, ওই যাই হোক, তা এইটার এটা করলে এইটা আসছে। আচ্ছা, একটু নোটেশনে ওরা গড়বড় করেছে, তোমার দোষ না। যাই হোক, এমনি মাথা ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সৌরভ, বুঝতে পেরেছো কি করা হলো?
যাই হোক, তা এইটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের ক্ষেত্রে দেখো, বুঝতেই পারছো যে ইকুয়ালাইজ করলে সুন্দর ছবি আসছে, এগুলো বলে লাভ নেই। হিস্টোগ্রাম ম্যাচিং থেকে আর আজকে শুরু করছি না, পার্টটা থেকে পরের দিনই শুরু করবো ওখানে। যাই হোক, এমনি মাথায় ঢুকেছে মোটামুটি। হ্যাঁ দাদা। তা আমি দেখি এই সপ্তাহে আরেকদিন পড়ানোর ইচ্ছা আছে, জানিয়ে দেবো ওখানে। আর দেখা যাক, নর্মাল টাইমেই ক্লাস করাতে হবে, দেখি এই শনিবার রবিবার ক্লাসগুলো উল্টোপাল্টা টাইমে নেব না, ঠিক আছে? ঠিক আছে দাদা, বলছি এইখান থেকে এক্সামের প্রশ্ন কিরকম আসবে? এইরকম এই এই হিস্টোগ্রাম হিস্টোগ্রামের ইকুয়ালাইজেশনের অঙ্ক করতে দিতে পারে, থিওরিটিক্যাল জিনিস দিতে পারে, তারপর বিট প্লেন স্লাইসিং সম্পর্কে লিখতে দিতে পারে। বিট প্লেন স্লাইসিং এর ক্ষেত্রে আমাদের ওই যে মানে ইমেজ কি করে কম্প্রেশন টেকনিক হিসেবে ইউজ হতে পারে সেই জায়গাটা লিখতে দিতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটাকে ফ্রেশ করে এক জায়গায় করে নিও, ঠিক আছে, যেটা এই মাত্র করলে। ঠিক আছে দাদা। আমি পাঠিয়ে দিচ্ছি পিডিএফটা, তাও পিডিএফটা পাঠানো আছে, তাও আমি এই ভার্সনটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থাক আজকে এই যে। ঠিক আছে দাদা। রাখলাম। হুম।